হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা 11 অ্যান্ড 12। আজকে চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আমি তোমাদের বর্ণালী ম্যাম। আজকে কি শুরু করতে চলেছি? প্ল্যান্ট মরফোলজি। তো প্ল্যান্ট মরফোলজি মানে সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান। আচ্ছা, এই চ্যাপ্টারটা নিয়ে তোমরা প্রত্যেকেই একটু তো বোরিং ফিল করো, তাই না? কেন পড়বো এই চ্যাপ্টারটা, কি আছে এই চ্যাপ্টারে, বা এই চ্যাপ্টারটা পড়তে আমাদের ভালো লাগে না। তো সেই মতো কিন্তু তোমাদের এই ক্লাসটা অ্যারেঞ্জ করা হয়েছে। তোমাদের বই দেখলে হয়তো অনেকেরই মাথা খারাপ হয়ে যায় যে এই চ্যাপ্টারে এত কিছু আছে, ম্যাম কোনটা পড়বো। তো তোমাদের কোনো চিন্তার কারণ নেই, জাস্ট এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের ফুল কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর তার সাথে সাথে কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্স দিতে হবে, কোনগুলোকে না, সেটাও কিন্তু এই ভিডিওতে পুরোপুরি আমি মেনশন করে দেবো। তো চলো আর দেরি করব না, ক্লাসটা শুরু করা যাক। তো প্ল্যান্ট মরফোলজি বা সপুষ্পক উদ্ভিদের গঠনগত অঙ্গসংস্থান। তাহলে আগে জেনে নিই আমরা যে সপুষ্পক উদ্ভিদ আমরা কাকে বলি? যে সমস্ত উদ্ভিদ ফুল তৈরি করতে পারে, ঠিক আছে, ফুল তৈরি করতে পারে এবং যাদের মধ্যে যৌন জনন সম্পন্ন হয়, বীজ তৈরি হয়, তাদেরকেই আমরা কি বলছি? সপুষ্পক উদ্ভিদ। তো এই সপুষ্পক উদ্ভিদের অঙ্গসংস্থান মানে কি? আমরা কি পড়তে চলেছি এই চ্যাপ্টারে? মরফোলজি পার্ট। মরফোলজি মিন্স তার যে বহিরাকৃতি, বাইরের বাহ্যিক যে গঠন, যে অংশগুলো রয়েছে, বাইরে থেকে আমরা কি কি অংশ দেখতে পাই? দেখো, দুটো অংশ দেখতে পাই। একটা হচ্ছে অঙ্গজ অংশ বা ভেজিটেটিভ স্ট্রাকচার, আর একটা হচ্ছে জনন অংশ বা রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। তো ভেজিটেটিভ স্ট্রাকচারের মধ্যে কি কি রয়েছে? মূলতন্ত্র, বিটপতন্ত্র, মানে একটা উদ্ভিদের মূল, মাটির নিচে যে অংশটা বিস্তার লাভ করছে সেটাকে আমরা মূল বলছি। তো সেই মূলের স্ট্রাকচার কেমন, কি কাজ, এই সমস্ত বাহ্যিক জিনিসগুলো কিন্তু আমরা দেখব। তারপর মাটির উপরিভাগে যে অংশটা রয়েছে, কাণ্ড, পাতা, ফুল, ফল, সমস্ত কিছু নিয়ে যে তন্ত্রটা সিস্টেম বা তৈরি হয়েছে, সেটাকে আমরা কি বলছি? বিটপতন্ত্র। তাহলে বিটপের মধ্যে কাণ্ড, পাতা, মুকুল, এই সমস্ত কিছু রয়েছে। তো এরও মরফোলজি বা বাহ্যিক সমস্ত গঠন আমরা দেখব। তার সাথে সাথে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার আমরা কাকে বলছি? ফুল। কারণ সপুষ্পক উদ্ভিদের মধ্যে জনন কোথায় সম্পন্ন হয়? ফুলের মধ্যে সম্পন্ন হয়। তো এই ফুল কি, কোথা থেকে তৈরি হলো, এবং তার স্ট্রাকচারটা কেমন, এবং তার সাথে সাথে সেই ফুলের মধ্যে জনন বা নিষেক সম্পন্ন হওয়ার পর তার কিছু পার্টস কিসে পরিণত হচ্ছে? ফলে পরিণত হচ্ছে। তোমরা ছোটবেলায় সবাই পড়েছো ফুল থেকে ফল হয়, তো কিভাবে হয়? তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এই মরফোলজি চ্যাপ্টারে পড়ব। তার মানে মূল, কাণ্ড, পাতা, মুকুল, ফুল, ফল এবং বীজ, এই সমস্ত কিছু কিন্তু আমাদের ডিটেলসে পড়তে হবে। তো আজকে আমরা যেটুকু পড়ব সেটা হচ্ছে এর ভেজিটেটিভ স্ট্রাকচার, মানে মূল, কাণ্ড, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই পার্টে আমরা আলোচনা করব। তো চলে আসি একদম প্রথমে মূলের অঙ্গসংস্থান। দেখো, মূলকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি, আগে দেখে নিই মূল কোন অংশটা। এটা তোমরা প্রত্যেকেই জানো, মূল কোন অংশটা? মাটির নিচে, কাণ্ড থেকে সৃষ্টি হয়েছে, দেখো মাটির নিচে এই যে অংশটা দেখতে পাই, এটা কোথা থেকে তৈরি হয়? ধরো এই যে একটা জাইগোট বা বীজ, এটা একটা বীজ বা জাইগোট। তো আমরা প্রত্যেকে জানি জাইগোট এককোষী হয়। তাহলে তার মধ্যে যে কোষটা ছিল, সেই কোষটা কি করে? কোষ বিভাজন করে। কোষ বিভাজন করে একাধিক কোষ তৈরি করে, যেটা তোমরা ক্লাস 12-এ উঠলে এটার ডিটেলস পড়বে, যেখানে একটা চ্যাপ্টার রয়েছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সেই চ্যাপ্টারে গিয়ে এটা তোমাদের ডিটেলস আছে। তো এখন জাস্ট এটুকু জেনে রাখো যে এর ভেতরে কোষগুলো কি করে? বিভাজন করে অনেক কোষ তৈরি করে, এবং তার মধ্যে কিছু পার্ট তৈরি করে কাণ্ড, যেটাকে আমরা বীজপত্রাবকাণ্ড বলে থাকি বা এপিকোটাইল। আর কিছু অংশ রয়েছে যেটা ভ্রূণ মূল তৈরি করে, ঠিক আছে? তাহলে কি কি বললাম? একটা অংশ তৈরি করছে বীজপত্রাবকাণ্ড, আর একটা অংশ কি তৈরি করছে? ভ্রূণ মূল তৈরি করছে। তাহলে এই যে ভ্রূণমূল এখান থেকে উৎপত্তি লাভ করে মাটির নিচে যে অংশটা বিস্তার লাভ করছে, সেটাকেই আমরা কি বলবো? মূল, ঠিক আছে? আর একদম ওপরে এই বীজপত্রাবকাণ্ড, যেটা বৃদ্ধি পেয়ে ওপরে কি তৈরি করছে? শাখা, প্রশাখা, পাতা, ফুল, ফল ইত্যাদি তৈরি করছে, এটাকে বলছি আমরা কি? কাণ্ড।
তাহলে এই জাইগোট থেকেই দুটো অংশ তৈরি হচ্ছে, ভ্রূণমূল থেকে মানে ভ্রূণমুকুল থেকে ভ্রূণমূল তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে মাটির নিচে যে অংশটা বা অভিকর্ষের বিপরীতে যে অংশ অভিকর্ষের দিকে যে অংশটা বিস্তার লাভ করছে সেটাকে আমরা কি বলছি? মূল। তবে এই মূল কত রকমের হয়ে থাকে? মূল দু রকমের হয়ে থাকে। দেখো, একটা হচ্ছে প্রধান মূল, আর একটা হচ্ছে অস্থানিক। প্রধান মূল এটাকে আমরা ট্যাপ রুটও বলে থাকি, ট্যাপ রুট আসবো, এর ডিটেল গঠনে আসবো। আর অস্থানিক মূল বা অ্যাডভেন্টিশিয়াস রুট, অ্যাডভেন্টিশিয়াস রুট। তো প্রধান মূলের একটাই টাইপ আমরা দেখতে পাবো, তার গঠন আমরা ডিটেলসে পড়বো। আর তার সাথে সাথে অস্থানিক মূল কাকে বলে সেটারও কি কি ভাগ রয়েছে এগুলো আমরা ডিটেলে দেখে নেব। অস্থানিক মূল মানে কি? দেখো, প্রধান মূল আমি একবার জাস্ট সংজ্ঞাটা বলে দিই যে প্রধান মূল মানে কি, যখন কাণ্ড থেকে কাণ্ডের নিচে যে অংশটা রয়েছে অর্থাৎ ভ্রূণ মূল থেকে একটা নির্দিষ্ট অংশ মাটির দিকে বৃদ্ধি পাবে, মাটির নিচে বৃদ্ধি পাবে এবং সেখান থেকে বিভিন্ন শাখা প্রশাখা তৈরি হবে, মানে একটা প্রধান মূল থাকবে, দেখতে পাচ্ছ, একটা প্রধান মূল থাকবে এবং তার থেকে শাখা প্রশাখা, মূলরোম ইত্যাদি বিস্তার লাভ করবে। সেই ধরনের মূলকে আমরা বলে থাকি ট্যাপ রুট বা প্রধান মূল। আর অস্থানিক মূল বা অ্যাডভেন্টিশিয়াস রুট কাকে বলছি? যেগুলো ভ্রূণমুকুল থেকে উৎপন্ন লাভ না করে কোথা থেকে করছে? হয় কাণ্ডের পর্ব এখান থেকে উৎপত্তি লাভ করতে পারে, পাতা থেকে উৎপত্তি লাভ করতে পারে। তো এই সমস্ত জায়গা থেকে যদি উৎপত্তি লাভ করে, অর্থাৎ ভ্রূণ মুকুল থেকে যদি উৎপত্তি লাভ না করে উদ্ভিদের অন্য কোনো স্থান থেকে যদি মূল তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলে দেব অস্থানিক মূল। তাহলে অস্থানিক মূল কি হতে পারে? গুচ্ছমূল হতে পারে, পত্রজ মূল হতে পারে, কাণ্ডজ মূল হতে পারে। তো এগুলো আমরা দেখে নিই ছবিটা কেমন কি হতে পারে। তো ফার্স্টেই চলে আসো প্রধান মূল, প্রধান মূল বা ট্যাপ রুট সিস্টেম। তো এখানে এই যে মাটির নিচের অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, একদম নিচে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটাকে কি বলা হচ্ছে? এই অংশটাকে বলা হচ্ছে মূলত্র অঞ্চল বা রুট ক্যাপ বলতে পারি, মূলত্র অঞ্চল। এই অঞ্চলটার কাজ কি? এই অঞ্চলটার কাজ দেখো, উদ্ভিদের যে মূল সেটা কিন্তু খুব নরম হয়ে থাকে, নরম প্রকৃতির। আর এই মূলটাকে কি করতে হবে? মাটির নিচে আস্তে আস্তে বৃদ্ধি পেতে হবে। তাহলে মাটির কণার মধ্যে বৃদ্ধি পাওয়ার জন্য অনেক সময় কি হতে পারে যে মূলের অগ্রভাগটা ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে। তো সেটা যাতে না হয় বা কোনো রকম আঘাত যাতে না লাগে সেই জন্য এই নিচের দিকে একটা কঠিন স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, মূলের বাইরে একটা আউটার কভারিং দেখতে পাওয়া যায়, যে কভারিংটাকে আমরা কি বলছি? মূলত্র অঞ্চল, ঠিক আছে। এটা কি করে? এটা মূলকে তো বাইরে থেকে প্রোটেকশন দিচ্ছে, তার সাথে সাথে কি করছে? এখান থেকে এক ধরনের মিউসিলেজ খরিত হয়, যার জন্য মাটিটা ভিজে যায় বা নরম হয়ে যায় এবং মূলটাকে মাটির মধ্যে বৃদ্ধি পেতে সাহায্য করে। তো এটাই হচ্ছে কি মূলত্র অঞ্চলের কাজ। তাহলে আমি যদি লিখে দিই মূলত্রর কাজ কি, মূলত্রর কাজ যদি বলি তাহলে এটি মূলের অগ্রভাগকে রক্ষা করে। আর কি করছে? মিউসিলেজ ক্ষরণ করে মূলকে মাটির গভীরে প্রবেশ করতে সাহায্য করে। এই হচ্ছে কি মূলত্রর কাজ, ঠিক আছে। তাহলে মূলত্র অঞ্চল দেখে নিলাম। মূলত্রের পরে যে অঞ্চলটা রয়েছে, ঠিক আছে, মূলত্রের পরে যে অঞ্চলটা রয়েছে মানে এই যে এই পোর্শনটুকু, এটাকে আমরা কি বলছি? বিভাজন অঞ্চল, ঠিক আছে। দেখো, আমরা যখন প্ল্যান্ট টিস্যু পড়েছিলাম, প্ল্যান্ট টিস্যুর মধ্যে কি দেখেছিলাম? যে দু রকমের টিস্যু দেখতে পাওয়া যায় মেইনলি।
কি কি? একটা হচ্ছে ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু, আর একটা হচ্ছে স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা যেটা, সেটাকে কি বলেছিলাম যে ভাজক কলা বিভাজন করতে পারে, মানে যে সমস্ত কোষ কলা বিভাজন করে করে আরো কোষের সংখ্যা বৃদ্ধি করছে তাদেরকেই আমরা বলেছিলাম ভাজক কলা, মানে যারা বিভাজনে সক্ষম। আর এই ধরনের কলা কোথায় উপস্থিত থাকে? হয় মূলের অগ্রভাগে উপস্থিত থাকবে, কাণ্ডের অগ্রভাগে উপস্থিত থাকবে, মানে যে অংশটা বৃদ্ধি পায় সেই জায়গাতে কিন্তু কি থাকে? ভাজক কলা থাকে। তাহলে এদের যে এই যে বিভাজন অঞ্চল, কেন বিভাজন অঞ্চল বলা হচ্ছে? কারণ এই অংশে মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা উপস্থিত, আর এই কোষগুলো কি করছে? কোষ বিভাজন করেই চলেছে যাতে মূলের বৃদ্ধি ঘটতে পারে, যার জন্য এটাকে আমরা কি বলছি? বিভাজন অঞ্চল বলছি। তাহলে বিভাজন অঞ্চলের কাজ কি? বিভাজন বিভাজন অঞ্চল কোষ বিভাজনের মাধ্যমে মূলের বৃদ্ধি ঘটায়। তাহলে এটা গেল কি? বিভাজন অঞ্চলের কাজ। এরপরে চলে আসছি বর্ধনশীল অঞ্চল। দেখতে পাচ্ছ বর্ধনশীল অঞ্চল। বর্ধনশীল অঞ্চলের কাজ কি? কোন অংশটাকে আমরা বর্ধনশীল অঞ্চল বলবো? এই অংশটাকে বলবো। এই যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলছি বর্ধনশীল অঞ্চল, মানে যে অংশটা বৃদ্ধি পাচ্ছে। কারণ এর নিচের অংশ কি করছে? নিচের অংশ কোষ বিভাজন করে চলেছে, সেখানে কোষগুলো পার্মানেন্ট টিস্যুতে পরিণত হচ্ছে, তার মানে ওই অঞ্চলটাও বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলছি? বর্ধনশীল অঞ্চল। তাহলে এর কাজ কি? এর কাজ যদি বলি, এর কাজ হচ্ছে বর্ধনশীল অঞ্চল মূলের বৃদ্ধি ঘটায়। জাস্ট এর আলাদা কোনো কাজ নেই, জাস্ট এই অঞ্চলটা কি হচ্ছে? বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, মূলের বৃদ্ধি ঘটায়। তো এই কাজগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। তাহলে এই নিচে তিনটে অংশ আমরা দেখে নিলাম। এরপর চলে আসছি একটা অনেকটা লেন্দি একটা অংশ দেখতে পাচ্ছ, এই অঞ্চলটাকে বলছি আমরা কি? মূল রোম অঞ্চল। ঠিক আছে, তো এই মূল রোমের কাজ কি? খুব ইম্পর্টেন্ট এই মূল রোমটা। মূল রোমের কাজ হচ্ছে এই যে সরু সরু সূক্ষ্ম স্ট্রাকচার দেখতে পাওয়া যাচ্ছে, হেয়ারি স্ট্রাকচার, চুলের ন্যায় সূক্ষ্ম সুতোর মতন স্ট্রাকচার, এরা কি করছে? মাটি থেকে জল শোষণ করে, খনিজ লবণ শোষণ করে, আর এটা গাছকে মাটির সাথে দৃঢ়ভাবে আটকে রাখতে সাহায্য করছে। তো এটাই হচ্ছে মূল রোমের অঞ্চল। অনেক সময় এই যে এখানে দেখা যাচ্ছে মূল রোম কিন্তু এই শাখা প্রশাখা দিয়েও বিস্তার লাভ করতে পারে। ঠিক আছে, তাহলে মূল রোম অঞ্চলের কাজ কি? মূল রোম অঞ্চল মাটি থেকে, আমি একবারে লিখলাম, পুষ্টি পদার্থ শোষণ করে, মানে জল, খনিজ লবণ ইত্যাদি পুষ্টি পদার্থ শোষণ করে এবং গাছকে মাটির সাথে দৃঢ়ভাবে আটকে রাখে। তো এই গেল মূল রোম অঞ্চলের কাজ। নেক্সট কি আসছে? নেক্সট যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এখান থেকে দেখো প্রচুর শাখা প্রশাখা তৈরি হয়েছে। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো? এই জায়গাটাকে আমরা কি বলছি? স্থায়ী অঞ্চল বলছি। এই অঞ্চলটাকে কি বলবো? স্থায়ী অঞ্চল বা পার্মানেন্ট অঞ্চল। কেন স্থায়ী অঞ্চল বলছি? কারণ এই অংশটা তো বৃদ্ধি পাচ্ছে, এদিকে মূল বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সাথে আরও শাখা প্রশাখা এখান থেকে তৈরি হচ্ছে। যে এটাকে বলা হচ্ছে কি? প্রধান মূল বা প্রাথমিক মূল। আর এখান থেকে যে শাখাগুলো তৈরি হচ্ছে এগুলোকে বলছি আমরা শাখা মূল। ঠিক আছে, তাহলে এই অঞ্চলটার কাজ কি?
এই অঞ্চলটায় কি হচ্ছে, যত মূল বৃদ্ধি পাচ্ছে তত এরা শাখা প্রশাখা তৈরি করছে এবং শাখা প্রশাখাগুলোকে মাটির বিভিন্ন লেয়ারে সজ্জিত করছে বা দূরত্বে মানে এক জায়গা থেকে দূরত্ব অতিক্রম করে বিস্তার লাভ করছে। এই বিস্তার লাভ করলে কি হবে, গাছটা আরও মেকানিক্যাল স্ট্রেংথ পাবে বা যান্ত্রিকভাবে আরও দৃঢ় হবে, গাছটা মাটির সাথে দৃঢ়ভাবে আটকে থাকবে। তো এটাই হচ্ছে এই স্থায়ী অঞ্চলের কাজ। ঠিক আছে, তাহলে স্থায়ী অঞ্চলের কাজ কি? স্থায়ী অঞ্চল শাখা প্রশাখা বিস্তার করে, শাখা প্রশাখার বিস্তার ঘটিয়ে গাছকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের যে প্রধান মূল বা ট্যাপ রুট সিস্টেম। তাহলে ট্যাপ রুটে আমরা এই কটা অঞ্চল দেখতে পেলাম। একদম নিচে ছিল মূলত্র অঞ্চল, তারপরে গেছে বিভাজন অঞ্চল। ঠিক আছে, তাহলে মূলত্রের কাজ আমরা দেখে নিয়েছি, বিভাজন অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মূলরোম এবং স্থায়ী অঞ্চল। এই কাজগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এর কিন্তু ডায়াগ্রামটাও তোমাদের মনে রাখতে হবে। দেখো এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে, তোমাদের ডায়াগ্রাম বেসড কোশ্চেন আসতে পারে। মানে এই একটা ছবি দিয়ে তোমাদের কিন্তু কোনো অঞ্চলে, ধরো এখান থেকে দিয়ে দিল এটা এ এটা বি, তোমাদেরকে চিনতে হবে যে এ আর বিটা কি, আইডেন্টিফাই করতে হবে। এরকম কোশ্চেন কিন্তু এই ট্যাপ রুট সিস্টেম থেকে হতে পারে। এছাড়াও এর যে কাজগুলো বললাম, এই কাজগুলো থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের প্রধান মূল বা ট্যাপ রুট সিস্টেম। এরপর চলে আসছি যেটা অস্থানিক মূল বা অ্যাডভেন্টিশিয়াস রুট। কি বলেছি, যে ভ্রূণমূল থেকে উৎপত্তি লাভ না করে যদি অন্য কোনো স্থান থেকে, সেটা কাণ্ড হতে পারে, পাতা হতে পারে, অন্য যে কোনো পর্ব হতে পারে, যে কোনো জায়গা থেকে যদি উৎপত্তি লাভ করে, তাহলে সেই ধরনের মূলকে আমরা বলে দেব অস্থানিক মূল। তাহলে অস্থানিক মূল আমরা 3 প্রকার এখানে দেখতে পাচ্ছি। একদম ফার্স্টে কি দেখছি, গুচ্ছমূল। দেখো গুচ্ছমূলের একটা টুইস্ট আছে। গুচ্ছমূল আমরা কাকে বলবো, এখানে দেখতে পাচ্ছ এই যে ধান, গম, আখ, ভুট্টা, এগুলো আমরা এক্সাম্পল দিয়েছি। তো এই সমস্ত গাছের গোড়া থেকে দেখা যায় প্রচুর মূল একবারে গুচ্ছাকারে নেমে এসছে, কিন্তু একদম প্রথমে কিন্তু এরকম থাকে না। একদম প্রথমে যদি দেখো, প্রথম দিকে একটা এরকম ভ্রূণ মূল থেকে উৎপত্তি লাভ করে একটা প্রাথমিক মূল তৈরি হয়। প্রাথমিক মূল থেকে বেশ কিছু শাখাও তৈরি হয়। তো এই মূলটাকে কি বলা হচ্ছে, সেমিনাল মূল বলা হয়। কি বলা হচ্ছে এই মূলটাকে, সেমিনাল মূল। তবে পরবর্তীকালে কি হয়, পরবর্তীকালে এর যে প্রাথমিক স্ট্রাকচারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই যে প্রাথমিক মূল আর তার শাখা প্রশাখা, এরা নষ্ট হয়ে গিয়ে কাণ্ডের পর্ব, মানে এই যে এখান থেকে কাণ্ডের পর্বর এখানটাকে আমরা কি বলি, কক্ষ বলি। তাহলে এই কাক্ষিক মুকুল থেকে পরবর্তীকালে একাধিক মূল তৈরি হয়। এটা ধরো এই যে ইয়েলো কালার দিয়ে করেছি, এটা ধরো ভ্রূণমূল ছিল, ভ্রূণমূল থেকে উৎপত্তি লাভ করেছে। আর এটা ধরে নাও কাণ্ড। তাহলে কাণ্ডের পর্ব থেকে কি করছে, আবার পরবর্তীকালে গুচ্ছাকারে বেশ কিছু মূল তৈরি করছে। তখন আর কিন্তু প্রধান মূল বা কিছু চেনা যায় না। তখন এটাকে আমরা কি বলবো, তখন এটাকে আমরা গুচ্ছ মূল বলে থাকি। তাহলে অনেক সময় কোশ্চেন আসে সেমিনাল মূল বলতে কি বোঝায়। তাহলে এই অস্থানিক মূলের ক্ষেত্রেই লিখতে হবে যে সেমিনাল মূল হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ যারা, মানে এই ধান, গম, এদের ক্ষেত্রে কি দেখা যায়, প্রথমে ভ্রূণমূল থেকে একটা প্রাথমিক মূল সৃষ্টি হয়, সেটাকে আমরা সেমিনাল মূল বলছি, কিন্তু পরবর্তীকালে এটা নষ্ট হয়ে গিয়ে কাণ্ড থেকে কিছু অস্থানিক মূল গুচ্ছাকারে নির্গত হয়, সেটাকে আমরা তখন বলি গুচ্ছমূল। ক্লিয়ার, এটা গেল গুচ্ছমূল। এর পরবর্তী যেটা আসছে, পরবর্তীটাকে আমরা কি বলছি, পত্রজ মূল। নাম শুনেই বোঝা যাচ্ছে, এখানে কিন্তু কোনো কনফিউশন থাকার কথাই না। পত্রজ মূল মানে পাতা থেকে যে মূল তৈরি হয়। কার ক্ষেত্রে, পাথরকুচি গাছের ক্ষেত্রে। ঠিক আছে, পাথরকুচি, বেগুনিয়া, এদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এই যে পাতার ফলক, পাতার যে সবুজ চ্যাপ্টা প্রসারিত অংশটাকে আমরা কি বলি, ল্যামিনা বা পাতার ফলক বলি। তো এই পাতার ফলক থেকে দেখো এখানে বেশ কিছু মূল তৈরি হচ্ছে এবং সেই মূল থেকে পরবর্তীকালে
গাছও তৈরি হয়ে যায়। তাহলে এইগুলোকে আমরা কি বলছি? পত্রজ মূল, কারণ পাতা থেকে তৈরি হচ্ছে। তোমাদের কিন্তু এক্সাম্পলগুলো মাস্ট মনে রাখতে হবে, কারণ এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে কিন্তু তোমাদের মেনলি প্রত্যেকটা এক্সাম্পলকে বেশি গুরুত্ব দিতে হবে। তোমাদের তো সংজ্ঞা আসবে না কাকে বলে কি, তোমাদের এমসিকিউ প্যাটার্ন কোশ্চেন হবে, আর সেই এমসিকিউতে কিন্তু তোমাদের মেইনলি এই উদাহরণগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট দেখে নাও কাণ্ডজ মূল। কাণ্ডজ মূল মানে কোথা থেকে উৎপত্তি লাভ করবে? কাণ্ড থেকে যে মূল তৈরি হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আর কিছু না। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? কেয়া, বট, পান, এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বট গাছে তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো যে বট গাছ থেকে অনেক ঝুড়ি নামে। তো এগুলো কি অ্যাকচুয়ালি? ধরো এই যে কাণ্ডটা রয়েছে, এই ধরো একটা শাখা নেমেছে গাছের, তো এই শাখা থেকে কি হচ্ছে? শাখা থেকে বেশ কিছু এরকম মূল মাটির দিকে বিস্তার লাভ করে, ঠিক আছে? আর এই মূলের নিচেও কিন্তু মূলত্র অঞ্চল দেখতে পাওয়া যায়। এর মধ্যেও কি থাকে? মূলত্র অঞ্চল থাকে। তো এরা নিচে নেমে এসে কি করে? মাটি স্পর্শ করে, এবং মাটি স্পর্শ করার পর এরাও একটা স্তম্ভের ন্যায় আকার সৃষ্টি করে, যেটাকে আমরা স্তম্ভমূলও বলতে পারি। কাণ্ডজ মূলটাকে স্তম্ভের ন্যায় একটা আকার সৃষ্টি করে, এবং এরা কিন্তু আস্তে আস্তে পরিধিতে বৃদ্ধি পায়। অনেক সময় দেখা যায় যে কাণ্ডের এই যে মূলগুলো, মানে যেটা প্রকৃত কাণ্ড, গাছের যেটা মেন গুড়ি বা মেন কাণ্ড, সেটা অনেক সময় নষ্ট হয়ে গেলেও এই যে স্তম্ভমূল, এর দ্বারা কিন্তু গাছটা বেঁচে থাকতে পারে, ঠিক আছে? তো এই কাণ্ড থেকে উৎপত্তি লাভ করছে বলেই এই ধরনের মূলকে আমরা কি বলছি? কাণ্ডজ মূল বলছি। তোমরা যদি বটানিক্যাল গার্ডেনে যাও তখন সেখানে দেখতে পাবে গ্রেট বেনিয়ান ট্রি, নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। তো সেখানে যে বট গাছটা রয়েছে তার কিন্তু যে ক্রাউনটা বা চূড়া, সেটা কিন্তু এই এশিয়ার মধ্যে সব থেকে বড়, ঠিক আছে? আর এই গাছটার যে মেন গুড়ি, সেটা কিন্তু বর্তমানে আর নেই। এর মেন গুড়িটা হচ্ছে ছত্রাক দ্বারা নষ্ট হয়ে গেছে, সংক্রামিত হয়ে। তো এর এত পরিমাণ অজস্র স্তম্ভমূল বা কাণ্ডজমূল তৈরি হয়েছে, যেটা কিন্তু প্রায় 20,000 বর্গমিটার এরিয়া জুড়ে বিস্তার লাভ করে রয়েছে। আর এখানে প্রচুর ওই কাণ্ডজমূলের দ্বারাই গাছটা এখনও কিন্তু বেঁচে আছে, ঠিক আছে? তো এই গেল কাণ্ডজমূল বা আমাদের অস্থানিক মূল। নেক্সট, মূলের কিছু কাজ। আচ্ছা, মূলের কাজ কি? তোমরা নিশ্চয়ই জানো, প্রত্যেকেই জানো মূলের কাজ কি। আচ্ছা, এক, কিছু যান্ত্রিক কাজ রয়েছে। যান্ত্রিক কাজ মানে কি বলতে চাইছি? যান্ত্রিক কাজ মানে এই যে গাছকে দৃঢ়তার সাথে ধরে রাখা, মাটিতে দাঁড় করিয়ে রাখা, এটা তো এক ধরনের মেকানিক্যাল স্ট্রেংথ। তো সেটা কে দিচ্ছে? মূল দিচ্ছে। তাহলে যান্ত্রিকভাবে গাছকে দৃঢ় করে থাকে। তাহলে মূল গাছকে মাটির সাথে দৃঢ়ভাবে আটকে রাখে। এই গেল কি? মেকানিক্যাল স্ট্রেংথ বা যান্ত্রিক দৃঢ়তা। এবার আসছি কিছু শারীরবৃত্তীয় কাজ, তাতেও তো হেল্প করে। শারীরবৃত্তীয় কাজ। শারীরবৃত্তীয় কাজের মধ্যে কি কি আছে? এক, মূলকে পুষ্টি প্রদান করে। মূল কি করছে? মাটি থেকে পুষ্টি শোষণ করে। মাটি থেকে পুষ্টিরস শোষণ করে কাণ্ডে প্রেরণ করে। তাই না? তাহলে এই যে যান্ত্রিক কাজ আর শারীরবৃত্তীয় কাজ আমরা দেখলাম, এমন অনেক মূলের ক্ষেত্রে দেখা যায় যে কিছু এক্সট্রা কাজের জন্য তারা নিজেদের রূপান্তর করছে। এবার আসবে মেন টুইস্ট, আর এখান থেকে প্রচুর কোশ্চেন। আমরা মূল পড়লাম, মূল কত রকমের হয় সেটা দেখলাম, মূলের ন্যাচারাল কাজ আমরা দেখলাম, কিন্তু কিছু কিছু মূল, কিছু কিছু উদ্ভিদে, মানে এটা কিন্তু স্পেসিফিক নয় কারোর ক্ষেত্রে, যে কিছু কিছু প্রজাতি আছে যারা কি করে, নিজেদের নির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করার জন্য বা বিশেষ কোনো কাজ সম্পন্ন করার জন্য নিজেদের কিছু স্ট্রাকচারে চেঞ্জ ঘটায়, রূপান্তর ঘটায়। তো এখানে যেহেতু আমরা মূল নিয়ে পড়ছি প্রথমে, তো গাছেরা নিজেদের বিশেষ কার্য মানে মেটানোর জন্য মূলের কি কি পরিবর্তন করে থাকে বা মূলের কি কি রূপান্তর করে থাকে, সেইগুলো আমরা এবার দেখে নেব।
তো এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। একদম প্রথমে যেটা দেখে নিচ্ছি, দেখো আমরা মূলের রূপান্তর পড়বো এবার। মূলের রূপান্তর মানে মূল চেঞ্জ হয়ে হয়ে আর কি কি স্ট্রাকচার তৈরি করেছে কোন কোন উদ্ভিদে। তো প্রধান মূলের রূপান্তর, একদম ফার্স্টে কি পড়ছি, প্রধান মূলের রূপান্তর। প্রধান মূল কাকে বলো তোমরা জানো, একদম ভ্রূণ মূল থেকে যেটা উৎপত্তি লাভ করেছে, প্রথম বা প্রাথমিক মূল যেটাকে বলি সেটাই হচ্ছে প্রধান মূল। তো প্রধান মূল কিভাবে রূপান্তরিত হতে পারে, এই যে ছবিতে দেখতে পাচ্ছ গাজর, মূলো, বিট, এইগুলো কি, এগুলো তো তোমরা খাচ্ছ সবজি হিসেবে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কি, অ্যাকচুয়ালি এগুলো কিন্তু মূল। আর কোন মূল, প্রধান মূল। মানে এক্ষেত্রে কি হয়েছে, এই ধরো মাটির নিচে এটা কি প্রধান মূল যেটা নেমে এসছে, প্রধান মূল থেকে কি তৈরি হওয়ার কথা, শাখা প্রশাখা তৈরি হওয়ার কথা। তো এই প্রধান মূলটা কি করছে, খাদ্য সঞ্চয় করছে। কারণ এদের কি করছে, খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূলটা স্ফীত বা গোলাকার বা এরকম শাঙ্কব আকার স্ট্রাকচার তৈরি করে কি তৈরি করছে, এরকম গাজর, মূলো এগুলো তৈরি করছে। এর বাইরে এই যে আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কি, এগুলো হচ্ছে শাখামূল। ঠিক আছে, তাহলে এরা কি করছে, কিসের জন্য, প্রয়োজনটা কিসের, খাদ্য সঞ্চয়। তাহলে খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূল কি করছে, চেঞ্জ হয়ে এইরকম স্ট্রাকচার তৈরি করছে। তো এইগুলোকে আমরা কি ধরনের মূল বলবো, যেসব মূল খাদ্য সঞ্চয় করে থাকে তাদেরকে আমরা বলছি সঞ্চয়ী মূল। তোমাদের কোশ্চেন আসতে পারে যে সঞ্চয়ী মূলের এক্সাম্পল কি হবে, বা এর মধ্যে কোনটি সঞ্চয়ী মূলের উদাহরণ, তখন এখানে তোমাদের গাজর, মূলো এগুলো বলতে হবে। ঠিক আছে, এই তিনটে এক্সাম্পল হয়ে যাবে সঞ্চয়ী মূলের ক্ষেত্রে। নেক্সট টাইপটা যদি দেখি, এখানে কি মূলের রূপান্তর দেখব, শাখা মূলের রূপান্তর। ওগুলো প্রধান মূল রূপান্তরিত হয়েছিল, শাখা মূলের দেখো কোনো কাজ নেই। এখানে আবার কি চেঞ্জ হচ্ছে, শাখা মূল চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে, ফার্স্ট টাইপটা দেখে নিই। ফার্স্ট টাইপটা হচ্ছে অর্বুদযুক্ত মূল বা নডিউলেটেড রুট। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, শিম্বগোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তোমরা নিশ্চয়ই এটা জানো, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া মানে রাইজোবিয়াম, এই রাইজোবিয়াম কোথায় থাকে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে দেখতে পাওয়া যায়। কেন শুধু শুধু শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলেই যাবে, অন্য কোনো উদ্ভিদের মূলে যাবে না, কেন যাবে না, কারণ এদের যে মূল, এদের মূলে একটা ডিফারেন্ট স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারগুলোকে আমরা বলি অর্বুদ। এগুলোকে কি বলবো, অর্বুদ। এই ধরনের উদ্ভিদের মূল কি প্রডিউস করে, লেগ হিমোগ্লোবিন প্রডিউস করে। এটা জেনে রাখো, এই অর্বুদের মধ্যে কি থাকে, লেগ হিমোগ্লোবিন। আর এই লেগ হিমোগ্লোবিনকে খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য কারা আসছে, রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া আসছে। তাহলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এখানে এসে কি করছে, এখানে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া এ কি করছে, এই অর্বুদে গিয়ে বসছে এবং সেখানে থেকে ও তো নিজের খাদ্য গ্রহণ করছে। কিন্তু এদের তো একটা নিজস্ব স্পেশাল ফিচার্স রয়েছে, কি কি, এরা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং করতে পারে। নাইট্রোজেনকে মানে বাতাসের মুক্ত নাইট্রোজেনকে এরা নিজেদের বডিতে ফিক্স করতে পারে, এই এবিলিটিটা এদের রয়েছে। ফলে কি হচ্ছে, এরা এই নাইট্রোজেনকে উদ্ভিদে প্রোভাইড করছে আর উদ্ভিদ থেকে এরা খাবার নিচ্ছে। তো এটাকে আমরা এক ধরনের মিথজীবী সহাবস্থান বলতে পারি। তো সেটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য কি, যে শাখামূলটা কি করেছে, এই যে নাইট্রোজেন জাতীয় পুষ্টি পদার্থ গ্রহণ করার জন্য নিজেদের মধ্যে কি কি চেঞ্জ এনেছে না, এই অর্বুদ তৈরি করেছে, যেটা লেগ হিমোগ্লোবিন সমন্বিত এক ধরনের অর্বুদ তৈরি করেছে, যার জন্য রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া এখানে এসে বাসা বাঁধছে। তাহলে এই যে ফিচার্সটা, এটা কাদের ক্ষেত্রে হলো, শাখামূলের মধ্যে তৈরি হয়। তাহলে এটা এক ধরনের শাখামূলের রূপান্তর, কারণ প্রত্যেকটা উদ্ভিদে তো আমরা দেখতে পাই না। তো এটা এই উদ্ভিদের ক্ষেত্রে স্পেশাল ক্যারেক্টার। তাহলে এর এক্সাম্পল কি হয়ে যাচ্ছে, এক্সাম্পল হয়ে যাচ্ছে মটর। নেক্সট টাইপ দেখি, শাখামূল। শাখামূলের রূপান্তর হচ্ছে শ্বাসমূল বা নিউ মেটাফর। খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। শ্বাসমূল কাদের দেখতে পাওয়া যায়, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে দেখতে পাওয়া যায়। কি করে, এদের যে কাণ্ড থেকে বিভিন্ন শাখা প্রশাখা তো মাটির চারিদিকে বিস্তার লাভ করছে। এবার এই মূলগুলো কি অ্যাকচুয়ালি অন্য গাছেদের ক্ষেত্রে কি হয়, মাটির নিচে মাটির কণার মধ্যেও বেশ কিছু বাতাস বা অক্সিজেন প্রেজেন্ট থাকে, যেখান থেকে মূল অক্সিজেন গ্রহণ করতে পারে, মানে শ্বাস নিতে পারে।
কিন্তু লবণাক্ত মাটিতে কি হয়, এই যে সমুদ্রের ধারে যে লবণাক্ত মাটি, সেখানে কিন্তু অক্সিজেনের অভাব দেখা দেয়, বায়ু ঠিকঠাক মাটিতে থাকে না। সেই অভাবের জন্য এরা কি করছে, এই যে কাণ্ডটা রয়েছে, কাণ্ডের নিচে ধরো মূল বিস্তার লাভ করছে, এইভাবে মূল বিস্তার লাভ করছে, এখান থেকে বিভিন্ন শাখা মূল তৈরি হচ্ছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তো এই শাখা মূল থেকে কি হয়, কিছু মূল মাটির বাইরে এরকম বেরিয়ে আসে, আবার কিছু দূর গিয়ে আবার এরকম বেরিয়ে আসে। এই ধরনের মূলগুলোকে আমরা কি বলি, শ্বাসমূল। এটাকে যদি আমি একটু বড় করে দেখাই, তো শ্বাসমূলগুলো এরকম টাইপের হয়, আর এর মধ্যে অসংখ্য ছোট ছোট পোর বা ছিদ্র দেখতে পাওয়া যায়, আর এগুলোকে বলা হচ্ছে কি শ্বাস ছিদ্র, এগুলোকে বলছি শ্বাস ছিদ্র। তাহলে এই যে শ্বাস ছিদ্র, এখান থেকে কি হচ্ছে, এরা বাতাসের অক্সিজেনকে ডিরেক্ট গ্রহণ করতে পারে, ঠিক আছে, অক্সিজেন ডিরেক্ট এই শ্বাস ছিদ্র দিয়ে গ্রহণ করছে এবং মূলে ট্রান্সফার করছে। তো এই ধরনের মূলকেই আমরা কি বলছি, শ্বাসমূল বা নিউম্যাটাফোর। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ম্যানগ্রোভে যেগুলো রয়েছে, সুন্দরী, গড়ান, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম, এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ হতে পারে। নেক্সট চলে আসি, সাধারণ কাজ। বেশ কিছু সাধারণ কাজের জন্য কিছু মূল চেঞ্জ করছে, যেমন এক সঞ্চয়ী মূল, এটা দেখো নির্দিষ্ট প্রধান মূলের ক্ষেত্রে নয়, কি কি রয়েছে, কন্দাল মূল বা টিউবারাস রুট, এটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, দেখো মূল, এই যে একদম ভ্রূণ মূলের গোড়া থেকে যে সমস্ত মূল তৈরি হচ্ছে, প্রত্যেকটা মূলই চেঞ্জ হচ্ছে, এখানে প্রধান মূল শাখা মূল বলে রূপান্তর কিছু নেই, এখানে প্রত্যেকটা মূলই খাদ্য সঞ্চয় করছে, খাদ্য সঞ্চয় করে একটা সুইট স্ট্রাকচার তৈরি করছে, যেটা কিসে পরিণত হচ্ছে, রাঙা আলুতে পরিণত হচ্ছে। তাহলে এটাও এক ধরনের সঞ্চয়ী মূলের এক্সাম্পল, ঠিক আছে। আর নেক্সট রয়েছে বলয়ী মূল। দেখো এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আমি দেখিয়েছি, তোমাদের বইতে ধরো আরও অনেকগুলো রয়েছে। বলয়ী মূলের এক্সাম্পল, এটা অনেকবার কোশ্চেন এসছে। বলয়ী মূল বলতে আমরা কি বুঝি, দেখো এদের ক্ষেত্রেও সঞ্চয় কার্যই হচ্ছে, খাদ্য সঞ্চয়ের জন্যই এদের মূলটা কি হচ্ছে, এরকম বলয়ী আকৃতি তৈরি করছে, দিয়ে পরপর পরপর বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের স্ট্রাকচার তৈরি করলে সেটাকে আমরা বলে থাকি বলয়ী মূল। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ইপিকাক। এই এক্সাম্পল দুটো কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। রাঙা আলুর ক্ষেত্রে টিউবারাস রুট, টিউবারাস রুট আমরা আরও একটা দেখবো যেটা কাণ্ডের রূপান্তর। মনে রাখবে যে নর্মাল যে আলুগুলো আমরা তরকারিতে খাই, সেই আলুগুলো কিন্তু কাণ্ডের রূপান্তর, সেটা কিন্তু মূলের রূপান্তর নয়। এই জায়গাটায় অনেকটা গুলিয়ে যায়, সেটা হচ্ছে কাণ্ডের রূপান্তর। আর রাঙা আলুর ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায়, এটা কিন্তু মূল পরিবর্তিত হয়ে, মূল খাদ্য সঞ্চয় করে পরিবর্তিত হয়ে রাঙা আলু তৈরি করছে, ঠিক আছে। তো নেক্সট আছে কি, শারীরবৃত্তীয় কাজের জন্য রূপান্তরিত বেশ কিছু অস্থানিক মূল। এবার চলে আসছি অস্থানিক মূলে। কিসের জন্য পরিবর্তন করছে, শারীরবৃত্তীয় কাজের জন্য পরিবর্তন করছে। এখানে যে কটা এক্সাম্পল দেখানো হয়েছে, এই নোটসগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তোমাদের যদি বই নাও পড়ো, এই নোটস পড়লেই কিন্তু তোমাদের এনাফ, এখান থেকেই তোমরা কোশ্চেন কমপ্লিট করতে পারবে। আচ্ছা, তো একদম প্রথম যেটা রয়েছে, পরাশ্রয়ী মূল কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, রাসনা। এর আর একটা কোশ্চেন আসে যে ভেলামেন দেখতে পাওয়া যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। ভেলামেন উপস্থিত, লিখে দিলাম। এটা অনেকবার প্রশ্নে এসছে যে ভেলামেন দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদে, রাসনাতে দেখতে পাওয়া যায়। আর রাসনার ক্ষেত্রে কি আছে, পরাশ্রয়ী মূল দেখতে পাওয়া যায়, মানে অপরকে আশ্রয় করে গড়ে উঠছে, সেই ধরনের মূলকে আমরা বলছি পরাশ্রয়ী মূল। নেক্সট, আত্তীকরণ মূল। আত্তীকরণ মূল কাকে বলা হচ্ছে, দেখো যে সমস্ত মূল, আমরা কি জানি, মূলের যে বৈশিষ্ট্যটা আমরা জানি যে মূল মাটির নিচে বিস্তার লাভ করে, কিন্তু মূলের মধ্যে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই তো, যার জন্য তো মূল বর্ণহীন হয়, কারণ মূলে থাকে লিউকোপ্লাস্ট। মূল বর্ণহীন হয়, মূল কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে না। কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে বা বিশেষ কিছু গাছেদের ক্ষেত্রে, যেমন এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে গুলঞ্চ, এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে মূলের মধ্যে ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল কিন্তু উপস্থিত, যার জন্য এরা সালোক সংশ্লেষ করতে পারে। তো এইরকম একটা এক্সাম্পল হয়ে যাচ্ছে আত্তীকরণ মূল, যার এক্সাম্পল কি, গুলঞ্চ। মোস্ট ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এরপর চলে আসছে ভাসমান মূল কাকে বলা হয়। ভাসমান মূল কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কেশরদামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়।
নেক্সট জনন মূল বা রিপ্রোডাক্টিভ রুট, মানে যেগুলো জননে সাহায্য করছে, যে সমস্ত মূল পটলের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। আর মাইকোরাইজাল মূল, এটাও বেশ ইম্পর্টেন্ট। মাইকোরাইজাল মূল কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? পাইনাস। মাইকোরাইজাল মূল বলতে কি বোঝায়? ধরো এই যে উদ্ভিদের মূল ছড়িয়ে রয়েছে, এই মূলের সাথে কি বাসা বাঁধে? কিছু ছত্রাক বা ফাঙ্গাস, ঠিক আছে? ছত্রাকগুলো এদের এরকম পেঁচিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করে, জালিকাকার নেটওয়ার্ক তৈরি করে। তো এইগুলো কি? এগুলোকে বলা হচ্ছে মাইকোরাইজা। মনে রাখবে মাইকোরাইজা কিসের মিলন? গাছের মূল এবং ছত্রাক, এই দুটোর যে সহাবস্থান, সেই সহাবস্থানকে আমরা বলে থাকি মাইকোরাইজা। মাইকোরাইজা কিন্তু এক ধরনের মিথজীবী সহাবস্থান। মানে কি করছে? মূল থেকে ছত্রাক খাদ্য শোষণ করে, কারণ তোমরা জানো যে ছত্রাক কিন্তু খাদ্য তৈরি করতে পারে না, তাই না? ছত্রাক খাদ্য তৈরি করতে পারে না, ছত্রাক কি করছে? মূল থেকে খাবারটা নিচ্ছে। আর মূল তাহলে ছত্রাকের সাথে থেকে কি লাভ হচ্ছে? ছত্রাকের যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, এইটা কিন্তু খুব বেশি। সে মাটি থেকে বিভিন্ন নিউট্রিশন, বিশেষ করে ফসফরাস, এইগুলো কি অ্যাবজর্ব করছে নিজের বডিতে, এবং অ্যাবজর্ব করে সেগুলো মূলকে দিচ্ছে। মানে পুষ্টি পদার্থ মাটি থেকে গ্রহণ করে সে উদ্ভিদকে প্রোভাইড করছে, আর উদ্ভিদ থেকে সে খাবার নিচ্ছে। তো এটা এক ধরনের সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বা মিথজীবিতা। আর এই যে মিথজীবী সহাবস্থানটা, এই মূলের যে গঠনটা, এটাকে আমরা কি বলছি? মাইকোরাইজাল মূল, যেটা পাইনাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। খুব খুব ইম্পর্টেন্ট এটা। তো এই এক্সাম্পলগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট চলে আসছি। তাহলে শারীরবৃত্তীয় কাজের জন্য মূলের রূপান্তর আমরা দেখে নিলাম, খাদ্য সঞ্চয়ের জন্য মূলের রূপান্তর দেখে নিলাম। আর কিসের জন্য? যান্ত্রিক কাজের জন্যও কিছু মূল কিন্তু রূপান্তরিত হয়। দেখো সেই এক্সাম্পলগুলো, মানে একটা কমন এক্সাম্পল আবার চলে এসেছে, স্তম্ভমূল বা প্রপ রুট, যেটা বললাম যে কাণ্ড থেকে উৎপত্তি লাভ করে। অস্থানিক মূলের মধ্যেই আমরা পড়েছি কাণ্ডজ মূল। সব গাছে তো আর কাণ্ডজ মূল দেখতে পাওয়া যায় না। যে কোনো গাছে কি কাণ্ড থেকে মূল তৈরি হয় না? সব গাছে কিন্তু হয় না। তাহলে এটাও এক ধরনের স্পেশাল টাইপ, যেটা যান্ত্রিক কাজের জন্য রূপান্তরিত হয়েছে। মানে গাছটাকে যান্ত্রিকভাবে দৃঢ় করার জন্য কি হয়েছে? চেঞ্জ হয়েছে। এটাকে আমরা কি বলছি? স্তম্ভ মূল বা প্রপ রুট। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, কাণ্ড থেকেই কিন্তু এই অসংখ্য মূল নেমে এসছে, নেমে এসে মাটি স্পর্শ করেছে। এরপর কি হয়? মূলটা আস্তে আস্তে, মানে তারও সেকেন্ডারি গ্রোথ বা কি বলে, গৌণ বৃদ্ধি দেখতে পাওয়া যায়। গৌণ বৃদ্ধির ফলে এটাই একটা ট্রাঙ্ক বা কাণ্ডে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটার এক্সাম্পল হয়ে যাচ্ছে কি? বট। নেক্সট টাইপ দেখে নিই। নেক্সট টাইপে কি আছে? ঠেসমূল। ঠেসমূল মানে কি? দেখো কাণ্ডের পর্ব থেকে বেশ কিছু মূল এরকম মাটির সাথে গাছকে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। মানে এই যে কাণ্ডটা রয়েছে, এখান থেকে বেশ কিছু মূল এরভাবে তৈরি হয়েছে, যেগুলো গাছকে কি করছে? এই মাটিটা নরম হওয়ার জন্য গাছকে মাটির সাথে দৃঢ়ভাবে আটকে রেখেছে, গাছকে ঠেস দিয়ে রেখেছে মাটিতে, যাতে গাছটা সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে। তো এটাও কি এক ধরনের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে, মেকানিক্যাল স্ট্রেংথ। তাহলে এই ধরনের মূলকে আমরা কি বলবো? ঠেস মূল। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? কেয়া গাছে দেখতে পাওয়া যায় ঠেস মূল। নেক্সট ওয়ান আছে অধিমূল। শিমুল গাছে দেখতে পাওয়া যায়। অধিমূলটা কি? অধিমূল হচ্ছে, দেখো এটা কাণ্ডজ মূল নয়, অ্যাকচুয়ালি কাণ্ড থেকে উৎপত্তি লাভ করছে না, আবার একদম কাণ্ডের গোড়া থেকে উৎপত্তি লাভ করছে। বেশ কিছু তক্তার মতন স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো কি মাটির ওপর দিয়েই বিস্তার লাভ করছে এবং অনেকটা দূর পর্যন্ত বিস্তার লাভ করে, যেটা গাছকে মাটিতে ধরে রাখতে সাহায্য করছে। তাহলে এটাও সেম কাজ, প্রত্যেকেই দেখো যান্ত্রিক কাজের জন্যই রূপান্তরিত হচ্ছে। তাহলে এই ধরনের স্ট্রাকচারকে আমরা কি বলছি? অধিমূল বলছি। কোন গাছে দেখতে পাওয়া যায়? শিমুল গাছে দেখতে পাওয়া যায়। আর লাস্ট, এটা বেশ একটা ইউনিক জিনিস, হ্যাপটেরা বা হোল্ড ফাস্ট বলা হয়। হ্যাপটেরা কি? কোথায় দেখতে পাওয়া যায়? পাথরের গায়ে বেশ কিছু উদ্ভিদ দেখতে পাওয়া যায়, যেগুলো পাথরকে এরকম টাইট করে আটকে ধরে রাখে, যেগুলো কিন্তু তোমরা সহজে পাথর থেকে ডিট্যাচ করতে পারবে না। পাথরের গায়ে শক্ত করে আটকে থাকে। এখান থেকে দেখো বেশ কিছু এরকম মূল বেরিয়েছে, যেগুলোকে আমরা কি বলছি? হোল্ড ফাস্ট, ধরে রেখেছে, হোল্ড করে রেখেছে, পাথরের গায়ে আটকে রেখেছে উদ্ভিদটাকে। তাহলে এটাও কি? উদ্ভিদটা যাতে জলের স্রোতে ভেসে না যায় বা পড়ে না যায়, সেটাও কিন্তু যান্ত্রিক দৃঢ়তা,
একে ধরে রেখেছে পাথরের গায়ে, তাহলে এই ধরনের মূলকে আমরা কি বলছি? হ্যাপটেরা বা হোল্ড ফাস্ট। এটার এক্সাম্পলও কিন্তু ইম্পর্টেন্ট, পোডোস্টেমাম এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে আই থিঙ্ক এখানে আমাদের কমপ্লিট হচ্ছে মূল। তাহলে মূল নিয়ে আমরা কি কি দেখলাম? মূল নিয়ে একবার কি কি দেখলাম বলে দিই, যে মূল কাকে বলে, মূলের কতগুলো টাইপ আমরা দেখেছি, তাই না? মূলের টাইপগুলো দেখেছি। এখানে একটা ইম্পর্ট্যান্ট নোট আমি লিখে দিয়েছি, এটা কিন্তু তোমরা উপেক্ষা করো না, দেখো যে মূলহীন উদ্ভিদ, এমন উদ্ভিদও দেখতে পাওয়া যায় যার মূল নেই। মূলহীন উদ্ভিদের এক্সাম্পল, এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে। উলফিয়া, জলছাঁচি, এদের ক্ষেত্রে মূলের দরকার পড়ে না, কারণ এগুলো কোথায় হচ্ছে? জলে হচ্ছে। এদের হোল বডি কি ওয়াটার অ্যাবজর্ব করতে পারবে, তাই এদের কিন্তু মূল তৈরি হয় না। নেক্সট আমরা কি দেখেছি? এটা গেল। নেক্সট দেখেছি প্রধান মূলের গঠন। প্রধান মূলে কি কি অংশ থাকে, এটার ডায়াগ্রাম বেসড কোশ্চেন বলেছি, ইম্পর্টেন্ট হবে। এছাড়াও এই মূলের প্রত্যেকটা অঞ্চলের কাজগুলো তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট যাচ্ছে। নেক্সট কি বলেছি? অস্থানিক মূল কত রকমের হয়, এর এক্সাম্পলগুলো খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অস্থানিক মূল গেল। মূলের কাজ, তার সাথে সাথে চলে আসছে মূলের রূপান্তর। এই জায়গাগুলো কিন্তু তোমরা খুব ভালো করে এগুলো নোট করে রাখতে পারো খাতায়, যে এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সঞ্চয়ী মূলের এক্সাম্পল কি হবে? যেটা প্রধান মূলের রূপান্তর, গাজর, বিট, এগুলো হচ্ছে। নেক্সট কিসে যাচ্ছে? শাখা মূলের রূপান্তর আমরা দেখে নিয়েছি। এখানে শ্বাসমূল বা নিউমেটাফোর আর অর্বুদযুক্ত নডিউলেটেড রুট, যেগুলো নাইট্রোজেন ফিক্স করার জন্য তৈরি হয়েছে। নেক্সট কি হয়েছে? কিছু সাধারণ কাজের জন্য সঞ্চয়ী মূল দেখে নিয়েছি। আর লাস্ট দেখে নিয়েছি কি? যান্ত্রিক কাজের জন্য বেশ কিছু মূল। তাহলে মূলের পার্ট কিন্তু আমাদের এখানে কমপ্লিট হলো, ঠিক আছে? তো এখানে যেটুকু বলা হয়েছে দ্যাটস এনাফ ফর সেমিস্টার 1। তো এরপর যেটা দেখে নেব, কাণ্ডের অঙ্গ সংস্থান। কাণ্ড কাকে বলে? মাটির ওপরে যে অংশটা থাকে সেটাকে কি কাণ্ড বলে? হ্যাঁ, বাট পুরোপুরি ঠিক নয়। অনেকের কনফিউশন থাকে না কাণ্ড আর বিটপের মধ্যে। কাণ্ড কি, বিটপ কি? দুটোই তো সেম না? দুটো সেম না। দেখো, মাটির ওপরে যে অংশটা দেখতে পাওয়া যায়, ধরো এই যে অংশটা প্রধান, যেমন আমরা প্রধান মূল পড়েছি, একটা প্রাথমিক মূল, তো এর ওপরেও যে মেন যে গুড়িটা উঠছে সেটাকে আমরা কি বলছি? কাণ্ড। এটাকে কি বলবো? এটাকে বলবো কাণ্ড। তবে এই কাণ্ড থেকে কি তৈরি হচ্ছে? বিভিন্ন শাখা প্রশাখা তৈরি হচ্ছে। আর এই শাখা প্রশাখার মধ্যে কি তৈরি হচ্ছে? পাতা তৈরি হচ্ছে, ফুল ফল তৈরি হচ্ছে। মানে এই জায়গা থেকে কি তৈরি হতে পারে? ফুল তৈরি হতে পারে, অগ্রমুকুল, এখান থেকেও পাতা তৈরি হতে পারে। তো এই যে জায়গাগুলো, এখানে কি তৈরি হচ্ছে? কাক্ষিক মুকুল। তাহলে এই যখন কাণ্ডের সাথে পাতা, ফুল, ফল, মুকুল সমস্তটাকে একত্রে আমরা কি বলবো? বিটপ তন্ত্র। আর কাণ্ড কোনটাকে বলছে? এইটা কিন্তু মেন কাণ্ড, ঠিক আছে? তাহলে কাণ্ড আর বিটপ কিন্তু আলাদা, বোঝা গেল? তাহলে কাণ্ডের বিভিন্ন অংশ আমরা এবার দেখে নিই। এখানে ছবিটা দেখতে পাচ্ছ, কাণ্ডের মধ্যে কি কি অংশ দেখতে পাওয়া যায়? দেখো, এটা মেন কাণ্ড উঠে গেল। আর কাণ্ডের অগ্রভাগে কি থাকে? অগ্রমুকুল থাকে, ঠিক আছে? কাণ্ডের অগ্রভাগে কি থাকবে? অগ্রমুকুল দেখতে পাওয়া যাবে। এই যে এটা হচ্ছে অগ্রমুকুল, এই যে অংশটা। এই অগ্রভাগে কি থাকবে? মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা উপস্থিত থাকবে, যেটা কোষ বিভাজন করে করে কাণ্ডের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটাবে, তাই না? আচ্ছা, আর কি কি রয়েছে? কাণ্ডের দেখো পর্ব থেকে কি তৈরি হয়? শাখা তৈরি হয়। এগুলো কি? শাখা। তাহলে যেখান থেকে শাখা তৈরি হচ্ছে সেই যে অঞ্চলগুলোকে, এই জায়গাগুলোকে আমরা কি বলবো? এই জায়গাগুলোকে বলবো পর্ব, ঠিক আছে? এই জায়গাগুলোকে কি বলবো? পর্ব। কাণ্ডের যেখান থেকে শাখা তৈরি হয় সেগুলোকে বলছি পর্ব। আর দুটো পর্বের মধ্যবর্তী যে অঞ্চলটা, দুটো পর্বের মধ্যবর্তী অঞ্চলটাকে আমরা কি বলছি? পর্বমধ্য। এটা তো ইজি। এবার পর্বের যে শাখাটা তৈরি হচ্ছে পর্ব থেকে, সেই শাখা আর কাণ্ডের মধ্যে যে কোণ সৃষ্টি হচ্ছে, এই কোণটাকে আমরা কি বলি? কক্ষ বলছি। এই কোণটাকে বলছি কক্ষ, ঠিক আছে? আর এই কক্ষ থেকে কি তৈরি হচ্ছে? কাক্ষিক মুকুল তৈরি হচ্ছে। এই গেল কাণ্ডের অঙ্গ সংস্থান। তাহলে কাণ্ড থেকে কি তৈরি হয়? কাণ্ডের পর্ব থেকে শাখা তৈরি হচ্ছে,
পর্ব আর কাণ্ডের মধ্যে যে অ্যাঙ্গেল বা কোণ সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলছি কক্ষ। কক্ষের মধ্যে তৈরি হচ্ছে কাক্ষিক মুকুল, যেখান থেকে ফুল ফল যা খুশি তৈরি হতে পারে। আচ্ছা, আর একদম অগ্রভাগে থাকছে অগ্রমুকুল, আর দুটো পর্বের মাঝের অংশটাকে বলছি পর্ব মধ্য। তো এই হচ্ছে কাণ্ডের বৈশিষ্ট্য আমি আর আলাদা করে বলছি না, কারণ এখান থেকে তোমরা বুঝতেই পারছো কাণ্ড মাটির ওপরিভাগে তৈরি হচ্ছে, কাণ্ড থেকে এই তৈরি হয়, এই হচ্ছে বিষয়। তো কাণ্ডের আমরা মেন জায়গায় চলে যাব, কাণ্ডের শ্রেণী বিভাগ। এখানে দেখো কাণ্ডের যে শ্রেণী বিভাগ, এখানে আমি একটা একটা করে ছবি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। প্রথম রয়েছে কাণ্ড কত রকমের হয়, এক হচ্ছে ঋজু কাণ্ড, আর একটা হচ্ছে দুর্বল কাণ্ড। ঋজু কাণ্ড মানে কি? ঋজু বা ইরেক্ট সিস্টেম মানে যেটা মাটির সাথে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজাভাবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে, এই রকম কাণ্ডকে আমরা বলে থাকি ঋজু কাণ্ড। আর দুর্বল কাণ্ড কাকে বলছি? যেগুলো সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, হয় লতিয়ে উঠবে বা কাউকে অবলম্বন করে উঠবে বা অনুভূমিকভাবে বিস্তার লাভ করবে, সেই ধরনের কাণ্ডকে আমরা কি বলবো? দুর্বল কাণ্ড। তাহলে এখানে দুটো জিনিস বোঝা গেল, এটা হচ্ছে যে গাছগুলো শক্তভাবে মাটির ওপর দাঁড়িয়ে থাকতে পারে। তাহলে এই ঋজু কাণ্ডের শ্রেণী বিভাগ যদি দেখি, একদম ফার্স্টে চলে আসছে কি? বিরুৎ। বিরুৎ জাতীয় উদ্ভিদ আমরা কাকে বলছি? দেখো ঋজু কাণ্ড 3 প্রকার আছে, বিরুৎ, গুল্ম আর বৃক্ষ। বিরুৎ, গুল্ম, বৃক্ষ, এই তিনটের মধ্যে আচ্ছা বিরুৎ কাকে বলছি? যে কাণ্ডগুলো, তোমরা এগুলো খাতায় নোট করে রাখতে পারো, আচ্ছা আমি শর্টে লিখে দিচ্ছি কি কি বৈশিষ্ট্য হবে। যেসব কাণ্ডগুলো সোজা দাঁড়িয়ে তো থাকবে, প্রত্যেকটা কাণ্ড, ঋজু কাণ্ড যেমন সোজা দাঁড়িয়ে থাকবে, আর কি হবে? এই কাণ্ডগুলো রসালো প্রকৃতির আর নরম হবে, রসালো প্রকৃতির আর নরম কাণ্ড হবে, ঠিক আছে? খুব দৃঢ় কিন্তু হবে না। এই ধরনের কাণ্ডকে আমরা কি বলছি? বিরুৎ জাতীয় কাণ্ড। যেমন কি ধান, গম এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এগুলো হচ্ছে বিরুৎ জাতীয় কাণ্ড। এদের মধ্যেও আবার তোমাদের ভাগ আছে, একবর্ষজীবী, ক্ষণজীবী, বহুবর্ষজীবী, দ্বিবর্ষজীবী। তো ওগুলো তোমাদের একবার দেখে নেবে। গুল্ম জাতীয় উদ্ভিদ আমরা কাকে বলছি? যেগুলোর কাণ্ড দৃঢ় প্রকৃতির, কাণ্ড দৃঢ় প্রকৃতির কিন্তু খুব লম্বা হবে না কাণ্ডটা। কাণ্ড স্বল্প বৃদ্ধি পায়, স্বল্প বৃদ্ধি পেয়ে ঝোপ আকার সৃষ্টি করে, ঝোপ সৃষ্টি করে। এই ধরনের উদ্ভিদকে আমরা কি বলবো? গুল্ম জাতীয় উদ্ভিদ। যেমন জবা এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ। আর লাস্ট বৃক্ষ জাতীয় উদ্ভিদ কাকে বলছি? এদের ক্ষেত্রে কাণ্ড সবল, দৃঢ় এবং বহুদূর বিস্তার লাভ করে। এই ধরনের উদ্ভিদকে আমরা কি বলছি? বৃক্ষ জাতীয় উদ্ভিদ। তাহলে বৃক্ষের এক্সাম্পল কি হবে? বট গাছ হবে, আম গাছ হবে, এগুলো বৃক্ষ জাতীয় উদ্ভিদ। তাহলে এই তিনটে আমরা কিসের আন্ডারে দেখলাম? ঋজু কাণ্ডের আন্ডারে দেখলাম। এরপর আসছি দুর্বল কাণ্ড। দুর্বল কাণ্ড কি কি টাইপের হতে পারে? এক হচ্ছে ব্রততী, অনুগামিক, রোহিণী। এই তিনটেই কি, একটাও হচ্ছে কাণ্ড মাটির সাথে কিন্তু দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে না সোজাভাবে। কিভাবে থাকে? ব্রততী বা এই যে দুর্বা ঘাস এক্সাম্পল দেখতে পাচ্ছ, দুর্বা ঘাস, এরা কি করে? এরা হচ্ছে মাটির সাথে শায়িতভাবে বা অনুভূমিকভাবে বিস্তার লাভ করে। তাহলে এটাকে কি বলবো? এর কি কি ক্যারেক্টার? মাটির সাথে অনুভূমিকভাবে বিস্তার লাভ করে, অনুভূমিকভাবে বিস্তার লাভ করছে। আর সেকেন্ড কি, এদের কাণ্ডের যে পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়। মানে এদের কেমন হচ্ছে, এই ধরো এই যে ঘাস জাতীয় যে উদ্ভিদটা এইভাবে ঘাস পাতাগুলো তৈরি করছে, তো এই যে পর্ব থেকে আবার কি তৈরি হচ্ছে? মূল তৈরি হচ্ছে। তাহলে সেকেন্ড পয়েন্ট হয়ে যাচ্ছে কাণ্ডের
পর্ব থেকে অস্থানিক মূল তৈরি হয়। এই দুটো ক্যারেক্টার মাটির সাথে অনুভূমিকভাবে বিস্তার লাভ করবে আর কাণ্ডের পর্ব থেকে অস্থানিক মূল তৈরি হবে। যদি এরকম দুটো ক্যারেক্টার থাকে তাহলে তাদেরকে আমরা কি বলবো? ব্রততী। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ব্রততী, অনুগামিক, রোহিণী খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। অনুগামিক কাকে বলছি? দেখো এখানে পুঁই তোমরা দেখতে পাচ্ছ ছবিতে এক্সাম্পল। তো এদের যে ক্যারেক্টার অনেকটাই সেম, একটা জিনিস পার্থক্য রয়েছে। দেখো এটাও কিন্তু অনুভূমিকভাবেই বিস্তার লাভ করছে মাটিতে, অনুভূমিকভাবে বিস্তার লাভ করে, কিন্তু এদের যে কাণ্ড, কাণ্ডের পর্ব থেকে কোনো অস্থানিক মূল তৈরি হয় না। এটাই হচ্ছে এই ব্রততী আর অনুগামিকের পার্থক্য। তাহলে এদের কাণ্ডের পর্ব থেকে কোনো অস্থানিক মূল তৈরি হয় না। বোঝা গেল? তাহলে ব্রততী কাদের বলছি, অনুগামিক কাদের বলছি, এর এক্সাম্পল হয়ে গেল পুঁই। আর নেক্সট রোহিণী। রোহিণী কাদের বলবো? যারা অন্য কাউকে অবলম্বন করে কাণ্ডটা বৃদ্ধি পায়, তাকে, সেই ধরনের উদ্ভিদকে আমরা বলবো রোহিণী। মানে যেগুলো খুবই দুর্বল প্রকৃতির কাণ্ড। তোমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছ অপরাজিতা। তো এরা কি করছে? এরা অন্য কোনো অবলম্বনকে জড়িয়ে বৃদ্ধি পায়। এই ধরনের কাণ্ডকে আমরা কি বলবো? রোহিণী। ঠিক আছে? তাহলে এই তিনটে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ব্রততী কাকে বলা হয়, অনুগামিক কাকে বলা হয়, আর রোহিণী কাকে বলা হয়, প্রত্যেকটার এক্সাম্পল। তাহলে এটাতে কি হচ্ছে? মাটির সাথে অনুভূমিক বিস্তার লাভ করছে আর পর্ব থেকে মূল তৈরি হয়, এটাতে মূল তৈরি হয় না, আর এটা কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা গেল কি নর্মাল কাণ্ডের ভাগ, যে কাণ্ড কত রকমের হয়, এগুলো তো গেল ন্যাচারাল। এবার আসি গাছেদের বিশেষ কিছু কাজের জন্য কি করবে? রূপান্তর করবে, নির্দিষ্ট কোনো স্ট্রাকচারের রূপান্তর আছে, তেমন কাণ্ডেরও কিন্তু রূপান্তর হবে। তাহলে কাণ্ডের রূপান্তরগুলো এবার আমরা দেখে নেব। এখানে আমি এক্সাম্পলগুলো দিয়ে দিয়েছি, এই যে বিরুৎ জাতীয় উদ্ভিদ যারা, এগুলো তোমরা এখানে পিডিএফে যোগ করে দিয়েছি। এক্সাম্পলগুলো কিন্তু তোমরা মনে রাখবে। ক্ষণজীবীর এক্সাম্পল রয়েছে একবর্ষজীবী ধান, দ্বিবর্ষজীবী গাজর, বহুবর্ষজীবী হচ্ছে আদা, গুল্ম জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে জবা। ঠিক আছে? অনেক সময় এর সায়েন্টিফিক নেমগুলোও কিন্তু তোমাদের অপশানে থাকতে পারে, এমসিকিউ অপশানে। তো সায়েন্টিফিক নেমগুলোও একবার দেখে নেবে। ধানের ক্ষেত্রে যেমন ওরাইজাস স্যাটিভা, গাজরের ক্ষেত্রে ডাউকাস ক্যারোটা, জিঞ্জার অফিসিনালি। ঠিক আছে? এই সায়েন্টিফিক নেমগুলোও একবার জাস্ট দেখে নেবে। আচ্ছা, নেক্সট কি আছে? বৃক্ষজাতীয় উদ্ভিদ। বৃক্ষজাতীয় উদ্ভিদের বেশ কিছু ভাগ। ওখানে জাস্ট বৃক্ষজাতীয় উদ্ভিদ কাদের বলে বলেছিলাম শ্রেণী বিভাগে, তো এখানে জাস্ট এই ভাগগুলো দেখানো হয়েছে যে বৃক্ষজাতীয় উদ্ভিদ আবার কত রকমের হয়। 4 রকমের কাণ্ড হতে পারে: অশাক কাণ্ড, পিরামিডাকার, গম্বুজাকার আর তৃণকাণ্ড। ঠিক আছে? রূপান্তরে আমরা একটু পরে আসছি। অশাক কাণ্ড কাকে বলবো? দেখো একদম ফার্স্টে অশাক কাণ্ড কি? নারকেল। এখানে দেখতে পাচ্ছ ছবিটা, অশাক মানে শাখা প্রশাখা নেই, কারণ এর যে কাণ্ডটা অনেকটা দূর ওপর পর্যন্ত বিস্তার লাভ করে একদম অগ্রভাগে কি হচ্ছে? কয়েকটা শাখা তৈরি হচ্ছে। তাই এই ধরনের কাণ্ডকে আমরা কি বলছি? অশাক কাণ্ড বলছি। ঠিক আছে? তাহলে অশাক কাণ্ডের এক্সাম্পল কি? নারকেল, মনে রাখতে হবে। পিরামিডাকার বৃক্ষজাতীয় উদ্ভিদের এক্সাম্পল কি হবে? কেন পিরামিডাকার বলা হচ্ছে? ছবিটা দেখেই বোঝা যাচ্ছে পিরামিড আকৃতি, তাই না? তো পিরামিডের নাই আকৃতি বিশিষ্ট কাণ্ড তৈরি করছে, বা এর যে ক্রাউনটা সেটা তৈরি করছে, তাই এটাকে পিরামিডাকার বলা হচ্ছে। নেক্সট গম্বুজ আকার, এদের ক্রাউনটা কেমন হবে? গম্বুজের নাই, বট গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর লাস্ট তৃণকাণ্ড, যেটা অনেকবার এসছে পরীক্ষায়। তৃণকাণ্ডের এক্সাম্পল কি হবে? তৃণকাণ্ড এক্সাম্পল হচ্ছে বাঁশ। কেন এদের তৃণকাণ্ড বলা হচ্ছে? দেখো এদের যে স্পেশাল টাইপটা, এদের যে কাণ্ডটা, কাণ্ডের যে পর্বটা হয় নিরেট। পর্বটা কি হচ্ছে? নিরেট। সেখান থেকে কি এরকম পাতা তৈরি হচ্ছে পর্ব থেকে। আর এটা ধরো আর একটা পর্ব,
কিন্তু এদের যে পর্ব মধ্য ফাঁপা হয়ে থাকে, পর্ব মধ্যে কোনো অংশ থাকে না, কোনো কোষ কলা দেখতে পাওয়া যায় না। তোমরা যদি বাঁশকে কাটতে দেখো তাহলে দেখবে এর যে বাঁশের পর্বগুলো বা গিঁটগুলো সেখানে কিন্তু কি থাকছে, নিরেট থাকছে, কিন্তু বাকি মাঝখানটা ফাঁপা থাকে, পর্ব মধ্যটা এদের ফাঁপা থাকে। এই ধরনের কাণ্ডকে আমরা বলে থাকি তৃণকাণ্ড। ঠিক আছে, তাহলে তৃণকাণ্ডের এক্সাম্পল কি হয়ে যাচ্ছে, বাঁশ। এটা গেল বৃক্ষ জাতীয় উদ্ভিদ। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ভৌম পুষ্পদণ্ড কাকে বলা হয়? ভৌম পুষ্পদণ্ড কি? দেখো এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছ, একটা পেঁয়াজ থেকে বেশ কিছু পাতা এরকম তৈরি হয়েছে, ওপরে গিয়ে ফুল তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি জিনিসটা কি, পেঁয়াজ কিন্তু নিজেই একটা কাণ্ড, তাই না? তোমরা কজন জানতে, আমি জানি না। পেঁয়াজ নিজেই একটা কাণ্ড, মানে পেঁয়াজের মধ্যভাগটা হচ্ছে কাণ্ড, আর পেঁয়াজের বাইরে যে রসালো অংশগুলো দেখতে পাওয়া যায় সেগুলোকে বলা হয় শল্কপত্র। ঠিক আছে, তাহলে এই পেঁয়াজটা কি মাটির নিচে থাকছে, মানে মৃদগত একটা কাণ্ড। তো মানে মেন কাণ্ডটা কোথায়, মাটির নিচে। কিন্তু কোনো সময় কি হচ্ছে, এই মেন কাণ্ড থেকে বেশ কিছু শাখা তৈরি হয়ে ওপরে গিয়ে ফুল তৈরি করছে। এই ধরনের বিটপ বা শাখাটাকে আমরা কি বলছি, ভৌম পুষ্পদণ্ড বলছি। ঠিক আছে, তাহলে ভৌম পুষ্পদণ্ডের এক্সাম্পল কি হবে, ভৌম পুষ্পদণ্ডের এক্সাম্পল হয়ে যাবে পেঁয়াজ, যার প্রকৃত কাণ্ডটি মাটির নিচে থাকে, প্রকৃত কাণ্ডটা মাটির নিচে থাকবে এবং প্রকৃত কাণ্ড থেকে একটি বা কয়েকটি অস্থানিক বিটপ বৃদ্ধি পেয়ে ফুল তৈরি করে। অগ্রভাগে লিখে দিই, অগ্রভাগে ফুল তৈরি করে। তাহলে এই ধরনের উদ্ভিদকে আমরা কি বলছি, এই ধরনের কাণ্ডকে বলবো ভৌম পুষ্পদণ্ড। তাহলে এর এক্সাম্পল কি হয়ে যাচ্ছে, এক্সাম্পল হয়ে যাচ্ছে পেঁয়াজ। ঠিক আছে, দেখো মূলগুলো কিন্তু আর নিচে রয়েছে, মেন যে কাণ্ডটা সেটাও মাটির নিচে রয়েছে, বাকি এই যে অংশটা, বিটপ যে অংশটা, ওটাকে স্কেপ বলা হয় অনেক সময়, এটাকে কি বলা হচ্ছে, স্কেপও বলা হয়। তো এখান থেকে কি তৈরি হচ্ছে, ফুল তৈরি হচ্ছে। এটাই হচ্ছে ভৌম পুষ্পদণ্ড। নেক্সট দেখি কি আছে, নেক্সট কয়েকটা নোট, এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি এই নোটসে অ্যাড করেছি। কি কি আছে, অতিশয় ক্ষুদ্র সংকুচিত ও অবিকশিত বিটপকে মুকুল বলা হয়। মুকুল কাকে বলা হয়, মুকুল বা বাড কি, ক্ষুদ্র সংকুচিত অবিকশিত বিটপকে, মানে বিটপের যে অংশটা বৃদ্ধি পাচ্ছে না সেখানে কি হচ্ছে, সেই অংশটা স্ফীত হয়ে একটা বাড বা কুঁড়ি সৃষ্টি করছে, সেখান থেকে পরবর্তীকালে ফুল তৈরি হতে পারে, সেখান থেকে ফল তৈরি হতে পারে, অন্য কিছু তৈরি হতে পারে। শীতকালীন মুকুলের এক্সাম্পল কি, ফুলকপি, বাঁধাকপি, এগুলো শীতকালীন মুকুলের এক্সাম্পল। অনেক সময় কোশ্চেনে আসে তোমাদের যে শীতকালীন মুকুল কোনটি, ফুলকপি, বাঁধাকপি। সবচেয়ে বড় মুকুলের এক্সাম্পল, এখানে আমার স্টার দেওয়ার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। তো এই আমি তোমাদের বারবার বলছি, তোমরা বই না পড়লেও এখানে যেটুকু নোটস তোমাদের করানো হচ্ছে এই নোটসগুলো কিন্তু ভালো করে করবে। এই নোটসগুলো করলে এখান থেকে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, সবচেয়ে বড় মুকুল কোনটা, বড় মুকুল হচ্ছে বাঁধাকপি। নেক্সট কি আছে, কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত ও গোলাকার হয়ে যে আকৃতি গঠন করে তাকে বুলবিল বলে, উদাহরণ চুপড়ি আলু। এটা মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দেখো কেমন হয় স্ট্রাকচারটা, এই ধরো কাণ্ডটা রয়েছে, কাণ্ড থেকে কি তৈরি হয়েছে, এখান থেকে পর্ব থেকে একটা পাতা সৃষ্টি হয়েছে। তাহলে পর্ব থেকে পাতা সৃষ্টি হলে এই জায়গায় কি থাকছে, এই জায়গায় কাক্ষিক মুকুল থাকছে। তো এই কাক্ষিক মুকুল চেঞ্জ হয়ে কিসে, মানে কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করবে, কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে কি তৈরি করছে, এরকম একটা ফল সৃষ্টি করছে। ঠিক আছে, পুরোটাই করে দিই। কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয়ের ফলে
স্ফীত হয়ে এরকম স্ট্রাকচার তৈরি করছে। এটাকে আমরা কি বলছি? বুলবিল। তো এই বুলবিলের এক্সাম্পল কিন্তু পরীক্ষায় আসে। এটাকে কি বলা হচ্ছে? বুলবিল। কিসের ফলে হচ্ছে? কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয়ের ফলে। একদম লাইনটা নোট করে রাখবে। কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে গোলাকার স্ফীত হয়ে যে স্ট্রাকচার তৈরি করে তাকে কি বলে? বুলবিল বলে। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? চুপড়ি আলুতে দেখতে পাওয়া যায়। এক্সাম্পল হচ্ছে চুপড়ি আলু। আনারসেও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট অস্থানিক মুকুল। মূলজ মুকুল হচ্ছে তোর রাঙা আলু। মূলজ মুকুল মানে আমরা দেখেছি মূল কি হচ্ছে খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে, ওই যে টিউবারাস রুট আমরা দেখলাম সেটা এখানে দেওয়া হয়েছে। আর পত্রাশ্রয়ী মুকুল পাথরকুচি, কারণ পত্রাশ্রয়ী বা আমরা দেখলাম না যে পাথরকুচি গাছের ফলকের সাইড থেকে বেশ কিছু মূল তৈরি হচ্ছে, তাহলে সেখানে তো মুকুলও তৈরি হয়, মুকুল থেকেই তো পরবর্তীকালে গাছও তৈরি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে পাথরকুচি সেটাও এক ধরনের কিন্তু মুকুল, সেটাকে কি বলছি? পত্রাশ্রয়ী মুকুল। তাহলে এই যে কয়েকটা লাইন তোমাদের কিন্তু মনে রাখতে হবে, বেশ ইম্পর্টেন্ট এই জায়গাটা। চলো নেক্সট চলে আসি কাণ্ডের রূপান্তর। এইবার চলে আসছি কাণ্ডের রূপান্তরে। ভূনিম্নস্থ বা মৃদগত রূপান্তরিত কাণ্ড। মৃদগত মানে যেগুলো মাটির নিচে হচ্ছে, মৃদগত বেশ কিছু কাণ্ড, তার রূপান্তরিত অংশ আমরা দেখব। দেখো স্ফীত কাণ্ড বা টিউবার, এটা কাণ্ড হবে, স্ফীত কাণ্ড বা টিউবার। এগুলো কি? দেখো আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি, কি দেখব? তোমাদের কি মনে হবে যে কাণ্ড, মাটির নিচে তো মূল থাকে এবং মূলের অগ্রভাগে কি তৈরি হচ্ছে? এরকম আলু তৈরি হচ্ছে, তাহলে এগুলো নিশ্চয়ই মূলের রূপান্তর। আপাত দৃষ্টিতে দেখে তাই মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু কাণ্ডের রূপান্তর। দেখো এই যে কাণ্ডটা ছিল, এই কাণ্ডের পর্ব থেকে বেশ কিছু শাখা কিন্তু নেমে আসছে। কোথা থেকে নেমে আসছে? কাণ্ডের পর্ব থেকে। পর্ব থেকে শাখা তৈরি হলো, সেই শাখার অগ্রভাগ কি করছে? খাদ্য সঞ্চয় করছে। এবার সেই অঞ্চলটা অনেকটা ভারী হচ্ছে, সেই ভারের জন্য সে কি হচ্ছে? মাটির নিচে নেমে আসছে। তাহলে এসে কি তৈরি করছে? এই যে এই অংশগুলো সৃষ্টি করছে। তাহলে এই ধরনের কাণ্ডকে আমরা কি বলবো? স্ফীতকন্দ বা টিউবার বলবো। তাহলে টিউবার এক্সাম্পল কি হয়ে যাবে? টিউবারের এক্সাম্পল হয়ে যাবে আলু। আর যদি রূপান্তরিত মূলের এক্সাম্পল বলে তাহলে কিন্তু হয়ে যাবে রাঙা আলু। এটা মাথায় রাখবে। নেক্সট রাইজোম। রাইজোমের এক্সাম্পল ভীষণ ইম্পর্টেন্ট। রাইজোমের এক্সাম্পল কি হয়ে যাচ্ছে? আদা। আদা গাছে কি হচ্ছে? কাণ্ডটাই কিন্তু মাটির নিচে বিস্তার লাভ করছে। মৃদগত কাণ্ড বললাম, তার মানে কাণ্ড কোথায় থাকবে? মাটির নিচে থাকবে। তাহলে মাটির নিচে কি হচ্ছে? অনুভূমিকভাবে বিস্তার লাভ করছে। দেখো এখান থেকে শাখা প্রশাখা সবই তৈরি করছে। দিয়ে মূল কোথায় তৈরি হচ্ছে? মূল কিন্তু নিচে তৈরি হচ্ছে। এই যে মূল নিচে তৈরি হচ্ছে, কাণ্ড থেকে তৈরি হচ্ছে। তো অ্যাকচুয়ালি এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা কি বলছি? রাইজোম। আদার যে পার্টটা, এটাকে কি বলছি আমরা? রাইজোম। এটা কিন্তু এক প্রকার মৃদগত কাণ্ড, ঠিক আছে? আদা গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নেক্সট, এটা আমি একটু আগেই বলে দিলাম, ভৌম পুষ্পদণ্ডের ওখানে কন্দ অথবা বাল্ব, এটা একসাথে, কন্দ অথবা বাল্ব। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে? পেঁয়াজে দেখতে পাওয়া যায়, কারণ পেঁয়াজটা কি? পেঁয়াজ নিজেও এক প্রকার মৃদগত কাণ্ড। পেঁয়াজের মধ্যবর্তী এই যে অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি কাণ্ড। আর আশেপাশে এই যে ফ্লেশি স্ট্রাকচারগুলো দেখতে পাওয়া যায়, রসালো স্ট্রাকচার, এগুলো হচ্ছে শল্কপত্র, মানে কাণ্ড থেকে নির্গত পাতা। পাতা রূপান্তরিত হয়ে এই শল্কপত্রে রূপান্তরিত হয়েছে। আর এইটা হচ্ছে মেন কাণ্ড, এইটা হয়ে যাচ্ছে, এই মধ্যবর্তী অংশটা হচ্ছে মেন কাণ্ড। তাহলে কাণ্ড পরিবর্তিত হয়ে এই অংশটা তৈরি করেছে। আর এটা যেহেতু মাটির নিচে থাকছে তাই মৃদগত কাণ্ড বলছি, তার সাথে সাথে এটাকে কন্দ বা বাল্ব বলা হচ্ছে। আচ্ছা, আর লাস্ট গুড়িকন্দ বা কর্ম, এটা কোথায় দেখতে পাওয়া যায়? ওল। গুড়িকন্দের এক্সাম্পল কি হয়ে যাচ্ছে? ওল। এটাও ইম্পর্টেন্ট। সব থেকে বড় কাণ্ডের রূপান্তর, মৃদগত কাণ্ডের রূপান্তর, এটাও যদি কোশ্চেন আসে তাহলেও কিন্তু এক্সাম্পল হয়ে যাবে কি? ওল। কারণ এটা মাটির নিচে, এই যে এটা এক প্রকার মৃদগত কাণ্ড,
মাটির নিচে গিয়ে স্ফীত স্ট্রাকচার তৈরি করে এই ওল তৈরি করছে। তাহলে এইগুলো সবগুলো কি হয়ে গেল? এই সবগুলোই গেল কি ভূনিম্নস্থ কাণ্ড বা মাটির নিচে থাকা মৃদগত কাণ্ড রূপান্তরিত হয়েছে কিসের জন্য? খাদ্য সঞ্চয়ের জন্য। কারণ এই প্রত্যেকটাকে দেখো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, প্রত্যেকের মধ্যে খাদ্য সঞ্চয় করে একটা স্ফীত স্ট্রাকচার তৈরি করেছে। নেক্সট চলে আসছি অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। মাটির নিচের কাণ্ড পড়লাম, এবার অর্ধবায়বীয় মানে কি? হাফ বাইরে থাকবে, বায়ুতে থাকবে, হাফ নিচে থাকবে, মাটির নিচে থাকবে। এই ধরনের কাণ্ডকে আমরা বলে থাকি অর্ধবায়বীয়। তাহলে অর্ধবায়বীয় কাণ্ডের মধ্যে কি কি এক্সাম্পল রয়েছে? এক রয়েছে ধাবক বা রানার। ধাবক বা রানার বলতে কি বোঝায়? ধরো এই যে একটা মেন উদ্ভিদ রয়েছে, দেখতেই পাচ্ছ ছবিতে, এই একটা মেন উদ্ভিদ রয়েছে, এখান থেকে কাণ্ড তৈরি হয়েছে, মূল তৈরি হয়েছে, সবই তৈরি হয়েছে। তবে এখান থেকে কাণ্ডের পর্ব থেকে একটা শাখা তৈরি হয়ে বেশ কিছুটা দূরে গিয়ে বিস্তার লাভ করে আবার মাটি স্পর্শ করছে, সেই মাটি থেকে আবার একটা নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে, এখান থেকে কি আবার একটা নতুন উদ্ভিদ তৈরি হলো। তাহলে এখানে ধাবক কোনটা? ধাবক হয়ে গেল এই যে মধ্যবর্তী অংশটা, দুটো গাছের মধ্যবর্তী যে অংশটা। একটা গাছের কাণ্ড বা শাখা, কাণ্ড থেকে শাখা তৈরি হয়ে সেটা বেশ কিছুটা দূরে গিয়ে বিস্তার লাভ করছে, সেখানে মাটি ছুঁয়ে আবার কি মাটি থেকে নতুন একটা গাছ তৈরি করছে, মানে সেই কাণ্ড থেকে আবার অস্থানিক মূল তৈরি হচ্ছে, সেখান থেকে একটা গাছ হয়ে গেল। তাহলে এই মধ্যবর্তী যে অংশটা, এইগুলোকে আমরা কি বলছি? এগুলোকে বলছি রানার বা ধাবক। আচ্ছা, নেক্সট ঊর্ধ্বধাবক বা সাকার। কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? ঊর্ধ্বধাবক বা সাকার বলতে কি বোঝায়? দেখো এই যে মেন কাণ্ডটা রয়েছে, কাণ্ড থেকে শাখা তৈরি হচ্ছে, কোথা দিয়ে তৈরি হচ্ছে? মাটির নিচ দিয়ে শাখাটা তৈরি হচ্ছে, তাই না? সাকার মানে মাটির নিচ দিয়ে শাখা তৈরি হয়ে সেটা কিছুটা দূরে গিয়ে মাটি স্পর্শ করবে, দিয়ে সেখান থেকে আবার নতুন উদ্ভিদ তৈরি করবে। এইগুলোকে বলা হচ্ছে কি ঊর্ধ্বধাবক। নেক্সট বক্রধাবক বা স্টোলন। প্রত্যেকটাই ধাবক কিন্তু স্ট্রাকচার অনুযায়ী আলাদা। এখানে কি হচ্ছে? বক্রধাবক মানে বাঁকাভাবে একটা শাখা তৈরি হচ্ছে, সেই শাখাটা কিছুটা দূরে গিয়ে ভূমি স্পর্শ করে আবার সেখান থেকে নতুন গাছ তৈরি করছে। তাহলে বক্রধাবক বা স্টোলন এক্সাম্পল কি হয়ে যাবে? স্ট্রবেরি। আর লাস্ট হর্ষধাবক বা অফসেট, ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এর এক্সাম্পল কি হয়ে যাবে? কচুরিপানা বা টোপা পানাও হবে। অফসেট মানে কি? এই গাছের যে ধাবক বা রানারের দৈর্ঘ্যটা অনেকটা ছোট হয়, খুব কাছে বিস্তার লাভ করে আবার সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি করে। তোমরা যদি পুকুরে দেখো যে পানা হয়েছে, কোথাও দুটো গাছের মধ্যে স্পেস কিন্তু দেখা যায় না, এতটা ক্লোজলি এরা প্যাকড হয়ে থাকে, কারণ এদের যে রানারটা তৈরি হয় সেটা খুবই ছোট, যার জন্য এটাকে হর্ষধাবক বলা হচ্ছে বা অফসেট বলা হচ্ছে। খুব কাছাকাছি গিয়ে এরা কিন্তু নতুন উদ্ভিদ আবার সৃষ্টি করে দিচ্ছে। আর এদের যে মূলের অংশগুলো দেখতে পাচ্ছ, এটাও এক্সাম্পলটা বলে রাখি, আমরা যে গাছগুলো মাটিতে হয় মানে স্থলভাগে হয়, সেই গাছের যে প্রধান মূল তৈরি হচ্ছে, তো ট্যাপ রুট সিস্টেম তৈরি হচ্ছে অথবা অস্থানিক মূল তৈরি হচ্ছে। কিন্তু যেগুলো জলজ উদ্ভিদ, বেশ কিছু জলজ উদ্ভিদের ক্ষেত্রে দেখো এই যে মূল জেব দেখতে পাওয়া যায়, এদের ক্ষেত্রে যে মূলত্র ক্যাপগুলো দেখা যাচ্ছে, এই যে ক্যাপগুলো, এই ক্যাপগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হয় মূল জেব। কারণ এদের তো আর ওই মাটি ফুঁড়ে মূলটাকে নির্গত করতে হয় না, তো মূল জেব পরিলক্ষিত হয়। এটা আমি লিখে দিলাম, এগুলোকে বলা হচ্ছে মূল জেব। এদের যে মূলত্রটা অনেক সময় নষ্ট হয়ে গিয়ে আবার নতুন মূল তৈরি করে, এরকম হতে পারে। তো জলজ উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে যে কচুরিপানাতে হর্ষধাবক দেখতে পাওয়া যায়। তাহলে এগুলো কি গেল? অর্ধবায়বীয় কাণ্ড, তাই না? আচ্ছা, এবার চলে আসি বায়বীয় কাণ্ডে। লাস্ট চলে আসছি বায়বীয় কাণ্ডে। বায়বীয় রূপান্তরিত কাণ্ড মানে যেগুলো একদম মাটির ওপরে পুরো কাণ্ডটা বিস্তার লাভ করেছে, সেগুলোকেই আমরা বলবো বায়বীয় কাণ্ড। বায়বীয় কাণ্ডের মধ্যে কি কি রূপান্তর আছে? কাণ্ড আকর্ষে রূপান্তরিত হতে পারে। তোমরা মটর গাছে নিশ্চয়ই দেখেছো যে বেশ কিছু এরকম কাণ্ড থেকে পাতা তো তৈরি হয়েছে, পাতা তৈরি হচ্ছে, ফুল তৈরি হচ্ছে, তবে কোথাও কোথাও এরকম টেন্ড্রিল বা প্যাঁচানো একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা কি বলি? আকর্ষ। এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই আকর্ষ কি করছে? এরকম পেঁচিয়ে পেঁচিয়ে কোনো অবলম্বনকে পেঁচিয়ে উপরে উঠতে সাহায্য করছে। তাহলে এই কাণ্ড কিসে রূপান্তরিত হয়েছে? আকর্ষে রূপান্তরিত হয়েছে। তাই এগুলোর এক্সাম্পল হয়ে গেল কি?
কাণ্ড আকর্ষ। নেক্সট কাণ্ড কণ্টক। অনেক উদ্ভিদ কি করে, নিজেদের কাণ্ডটাকে রক্ষা করার জন্য, বাইরের পোকামাকড় বা আঘাত থেকে রক্ষা করার জন্য কি করছে, কাঁটা সৃষ্টি করছে। এইগুলোকে কি বলছি, কাণ্ড কণ্টক। নেক্সট পর্ণকাণ্ড, খুব ইম্পর্টেন্ট, পর্ণকাণ্ড। পর্ণকাণ্ড মানে কি, কাণ্ডটা পাতায় রূপান্তরিত হবে, তাই না? কেন হবে দেখো, এদের ক্ষেত্রে যে কাঁটাগুলো দেখতে পাচ্ছ, এই কাঁটাগুলো অ্যাকচুয়ালি কি, কাঁটাগুলো হচ্ছে পাতা, যেটাকে আমরা পত্রকণ্টক বলি। এখানে আমি দুটো টার্মই ক্লিয়ার করে দিচ্ছি। একটা হচ্ছে পত্রকণ্টক, যেটা অ্যাকচুয়ালি কিসের রূপান্তর, পাতার রূপান্তর। কেন পাতা রূপান্তরিত হয়ে কাটা হয়েছে, পাতার রূপান্তরিত হয়ে কাঁটায় পরিণত হয়েছে। কেন হয়েছে, কারণ এই ধরনের উদ্ভিদ কোথায় জন্মায়, যেখানে জল থাকে না, যেখানে মরুভূমি অঞ্চল, জলের অভাব। এবার পাতা যদি ন্যাচারালি থাকতো, যেমন ন্যাচারাল লিফ হয়, সেরকম থাকলে বাষ্পমোচন হতো, পাতার মধ্যে থাকা সমস্ত জল কি হতো, বাইরে বেরিয়ে যেত, বাষ্পীভূত হয়ে যেত। তাহলে সেক্ষেত্রে কি হতো, জলের অভাব দেখা দিত, তার শারীরবৃত্তীয় কাজের প্রবলেম হতো। সেই জন্য সে রূপান্তরিত হয়ে নিজেকে কাঁটায় রূপান্তরিত করেছে। এবার সেখানেও তো প্রবলেম হয়ে গেল, পাতা যদি কাঁটায় রূপান্তরিত হয়ে যায়, মানে পত্রকণ্টক হয়ে যায়, তাহলে খাদ্য তৈরি করবে কে, সেটা তো পাতারই কাজ ছিল। পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, সে সালোক সংশ্লেষ করবে, খাদ্য তৈরি করবে, তো খাবার তো দরকার, জলকে নয় বাঁচানো গেল, খাবার তো দরকার। তখন কাণ্ড কি করলো, কাণ্ড নিজেকে রূপান্তরিত করে ফেললো কিসে, ফ্ল্যাট একটা রসালো স্ট্রাকচার তৈরি করলো কাণ্ডটা। সেটাকে আমরা কি বলছি, পর্ণকাণ্ড। মানে কাণ্ড পাতার মতন স্ট্রাকচার তৈরি করেছে, রসালো, চ্যাপ্টা, সবুজ, প্রসারিত। তাহলে কাণ্ড পাতায় রূপান্তরিত হলে সেটাকে আমরা বলছি পর্ণকাণ্ড। ঠিক আছে, তাহলে এটা গেল পর্ণকাণ্ড। তাহলে কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ফণী, মনসা, ক্যাকটাস, এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নেক্সট ক্ল্যাডোড। ক্ল্যাডোড কি, একক পর্ণকাণ্ডকে আমরা ক্ল্যাডোড বলি। দেখো শতমূলীর ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়, আমি এক্সাম্পলটা লিখে দিলাম। শতমূলীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, শতমূলী গাছে কি হচ্ছে, এই কাণ্ড থেকে একক পত্র নির্গত হচ্ছে, তো এগুলোকে আমরা কি বলছি, ক্ল্যাডোড বলছি। আর লাস্ট কি আছে, মেকি কাণ্ড। বেশ কিছু গাছে বা অর্কিড জাতীয় যে গাছগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কি, কাণ্ডটা জল সঞ্চয় করে, কাণ্ড আবার জলও সঞ্চয় করতে পারে। এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কি হচ্ছে, জল সঞ্চয় করে স্ফীত ও গোলাকার অংশ তৈরি করে। এই ধরনের কাণ্ডকে আমরা কি বলছি, মেকি কাণ্ড। ঠিক আছে, তাহলে এটা গেল। আর লাস্ট বামুন বিটপ। বিটপ, বামুন মানে কি, বেটে, তোমরা জানো। তাহলে কাণ্ডটা যখন খুব বেশি বিস্তার লাভ না করে, খুব অল্প বিস্তার লাভ করে একটা ছোট্ট ঝোপের মতন স্ট্রাকচার তৈরি করে, তখন সেটাকে আমরা কি বলছি, বামুন বিটপ। তাহলে এই পর্যন্ত গেল আমাদের কি, কাণ্ড। তাহলে কাণ্ড দেখলাম, কাণ্ড কি, কাণ্ডের রূপান্তর দেখলাম, কাণ্ডের ভাগগুলো দেখলাম। কাণ্ডের মধ্যে প্রচুর এক্সাম্পল আছে যেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হতে পারে, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনও কিন্তু তোমাদের বলে দিয়েছি যে কোনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কাণ্ডের কাজ, তাহলে কাণ্ডের কাজ কি কি দেখলাম, আমরা লিখে ফেলি বেশ কয়েকটা কাণ্ডের কাজ। কাণ্ড কি তৈরি করছে, কাণ্ড শাখা প্রশাখা, বিস্তার লাভ করে। অগ্রমুকুল তৈরি করছে, অগ্রমুকুল তৈরি করে গাছের অগ্রভাগের মানে অগ্রবৃদ্ধিতে সাহায্য করছে, তাই তো। অগ্রমুকুল তৈরি করে গাছের অগ্রবৃদ্ধিতে সাহায্য করে। কাণ্ডের পর্ব থেকে কি হচ্ছে,
পর্ব থেকে শাখা তৈরি হয় যা পাতার সৃষ্টি করে। পাতা সৃষ্টি করে, তার মানে কি তৈরি করছে? সালোক সংশ্লেষে সাহায্যকারী অংশ তৈরি করছে। কিছু কিছু ক্ষেত্রে কাণ্ড সালোক সংশ্লেষেও সাহায্য করে। এখানে আমি লিখে দিলাম বেশ কিছু ক্ষেত্রে, বেশ কিছু ক্ষেত্রে। আর কি করে থাকে? গাছকে যান্ত্রিক দৃঢ়তা দেয়, এই হচ্ছে বেশ কিছু কাণ্ডের কাজ। তাহলে মূল এবং কাণ্ড আমাদের এখানেই পুরোপুরি কমপ্লিট হচ্ছে। তো আশা করব যেটুকু করানো হয়েছে খুব কম একটা জিস্ট ফর্মে কিন্তু তোমাদের এখানে দেখানো হয়েছে। তোমরা অনেকেই এই বইটা দেখলে ভয় পেয়ে যাও যে কি কি পড়বো কি কি পড়বো না, বুঝে উঠতে পারো না। তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে। তোমরা এখানে যেটুকু করানো হয়েছে এটা নোটস রেডি করে তোমরা পড়তে পারো। এখান থেকে এক্সাম্পলগুলো যেগুলো বলা হয়েছে ইম্পর্টেন্ট সেইগুলোও কিন্তু তোমরা স্টাডি করতে পারো। তো আশা করব আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।